সিংঘামকে চেনেন আপনি, অথবা সিম্বা? বলিউডের এই সমস্ত সুপার কপেদের গল্প ভীষণ জনপ্রিয়। তাদের এই হিরোইজম পর্দায় দেখতে মানুষ ভীষণ ভালোবাসে। আর আজকে আড্ডা স্টেশনে আমরা যার ইন্টারভিউ করতে চলেছি তার গল্পটাও এসব সুপার কপেদের থেকে কম কিছু নয়। মগরাহাট ছিল সেই সময়ে 3 মাস বাজার বন্ধ ছিল, স্কুল বন্ধ ছিল, টাকা সেই সময় আমার ওখানে জয়েন হয়। একটু বলি, ডাকাতরা তার নাম শুনলে ভয় পালাতো, বিভিন্ন ক্রিমিনালদের হাঁটু কাঁপতো এই পুলিশ অফিসারের নাম শুনে। মনে রাখবে, ডাকাতদের বাড়িতে যখন যাও তাদের সিগন্যাল দেয় প্রথম কুকুররা চিৎকার শুরু করে দেয় যে এসে গেছে। প্রচুর কুকুর থাকে ওদের। তার জীবনে রয়েছে আফতাব ছাপ্পানের মতো গল্প। এবং আমরা যে সমস্ত রেডে যেতাম, বিশ্বাস করে আমি জিজ্ঞাসা করতাম, তুমি কবে বিয়ে করেছো? স্যার 1 মাস আগে। চলো, তুমি বিয়ে করনি, নাও। যারা বিয়ে করেনি তাদেরকে নিয়ে যেতাম, কারণ আমরা জানতাম যে অন্তত যদি কেউ মারা যায় অন্তত বউটা যেন বিধবা না। দেখো তো ওখানে বডি ফেলে গেছে না। স্যার আমার এখানে তো সিন্স জয়েন এরকম তো হওয়ার ক্ষমতা নেই। বলে তুমি একটু দেখো অত করো না, ওভার কনফিডেন্স করো। আমি বেরিয়েছি, খুঁজছি। ডেড বডি যদি মাটিতে পুঁতে থাকে তাহলে তো লোক জানবে, আমাকে খবর দিয়ে দেবে। অনেক খোঁজার পরে এই শেরার সাথে আমার দেখা। এই গায়ের লোম না এই খাড়া হয়ে যাবে শুনলে খবরটা। আমি বাসন্তী থেকে এসেছি, তুই কোথায়, তুই বল। তখন বলছে যে আমি 4 তলায়। আমি বলে কি রং করেছি? লাল সালোয়ার সামিজ পরে আছি। তোমার তাড়াতাড়ি এসে ঝড়ের বেগে উপরে উঠে। এইবার বাথরুম থেকে একটা মেয়ে চিৎকার করছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমাকে বাথরুমের মধ্যে ঢুকিয়ে রেখেছে, বাঁচান বাঁচান। দরজা ভেঙে ভিতরে ঢুকেছি, দেখি একটা মেয়ে। ওকে যখন উদ্ধার করছি বলে, স্যার আমাকে দেখুন আজকে এই করেছে, 16-17 বছরের মেয়ে, দেখুন আমাকে সিগারেটের ছাকা দিয়ে কি করেছে, আমাকে বাঁচান। এইবার ওকে যখন আমি উদ্ধার করতে গেছি, এই তখন বাহিনী আমাকে আটকা। তখন আমার কলার ধরে টানাটানি করে, মেয়েগুলোকে টানাটানি করে, আমি তখন ভাবলাম যে আমার মৃত্যু অবধারিত। আপনার কাছে তো রিভলভারও ছিল না। এটা শোনা গেছে যে 20টারও বেশি এনকাউন্টার করেছেন আপনি। ইয়েস, এনকাউন্টার করেছি মহেশতলা। আমি নাম বলেছি তোমাকে। সেগুলো কি আর কি ইন্টারেস্টিং গল্প রয়েছে তার ঝুলিতে, তার কাজের অভিজ্ঞতা, সমস্তটা নিয়েই হবে আজকের আড্ডা। তাই বুঝতেই পারছেন ভীষণ ইন্টারেস্টিং আর ভীষণ অ্যাডভেঞ্চারাস হতে চলেছে আমাদের আজকের এপিসোড। তাই চোখ রাখুন আড্ডা স্টেশনে আর চলুন আমার সঙ্গে। আজকে মাউথ অর্গান কেন হঠাৎ করে? এই মাউথ অর্গানটা আমার মায়ের দেওয়া, আজ থেকে প্রায় 55 বছর আগে। বাজাতে গেলে আমার ঠোঁট দিয়ে রক্ত বেরোয়। কিন্তু এই গানটা, এই যে বলো 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 সব, ওখানে একটা লাইন আছে, ভাইয়ে মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। কেন বাজালাম? আমি হয়তো আগামী দিনে লন্ডন ফেন্ডনে যাব, সেখানে গেলেও যাতে আমার মৃত্যুটা আমার এই মাতৃভূমিতে হয়, এখানে হয়, তার জন্য আমি গানটা আমার খুব প্রিয় এবং এটা আমার মায়ের শেখানো গান। আচ্ছা, তো আপনাকে তো আমরা বিভিন্ন চ্যানেলে দেখি, বিভিন্ন জায়গায় দেখি ইন্টারভিউ দিতে, এবং আপনার যে অভিজ্ঞতার ঝুলি সেটা তো মানে প্রচুর প্রচুর গল্প সেখানে রয়েছে। আজকে সেই গল্পগুলো করতেই আড্ডা স্টেশনে আমরা চলে এসেছি আপনার কাছে। মানুষ তাই বলে। স্যার, আপনার প্রথমে তো আপনি চাকরি করতেন ব্যাংকে, তো সেখান থেকে একজন পুলিশ কর্তা, এই যে জার্নিটা, সেটা আপনার মুখে একটু শুনবো। প্রথম কথা, আমি হচ্ছে রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, রহরা রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। আমি ফুটবল প্লেয়ার। আমি প্লেয়ার হিসাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার চাকরিটা পেয়েছিলাম, কিন্তু 1 মাস 27 দিন পরে আমি চাকরিটা ছেড়ে দিই। কেননা যখন রিজার্ভ ব্যাংক থেকে বেরোতাম তখন ময়দান অন্ধকার হয়ে যেত, খেলাধুলা বন্ধ। আমি খেলা পাগল ছেলে, তাই চাকরিটা ছাড়া, রিজার্ভ ব্যাংকের চাকরি ছাড়া মানে বিরাট ব্যাপার। আমার বাবা আমাকে প্রচন্ড মার মেরেছিল মানে আমি 5 মেয়ের পর সন্তান, কিন্তু মানে খুব আদরের মানুষ।
কিন্তু বাবার এত মার খেয়েছিলাম যে আমি সেই দিন রাত্রেবেলা বেরিয়ে শিয়ালদা সারা রাত কাটিয়েছি। তারপরের দিন আমি আমার বোনেদের বাড়ি গেলাম, বোনেরা স্পষ্ট বলে দিল যে আমরা তোমাকে বাড়িতে রাখতে পারবো না, বাবা তোমাকে তাড়িয়ে দিয়েছে, আমি তোমাকে রাখতে পারবো না। তা পরবর্তীকালে এখানে ওখানে ঘুরছি হঠাৎ দুদিন পরে একজন আমাকে বলল যে তুমি আলিপুরে পুলিশের লোক নিচ্ছে, তুমি যদি পুলিশে চাকরি করতে চাও তাহলে তুমি চলে যেতে পারো। এই আলিপুরে গিয়েছিলাম, তখন অ্যাডিশনাল এসপি, এখন তো আইজি ডিজিরা ইন্টারভিউ নেয়, আরও অনেক কমিটি করেছে, তখন অ্যাডিশনাল এসপিরা ইন্টারভিউ নিত। তো ইন্টারভিউতে যখন গেলাম 10-12 জন লাইনে ছিল, আমি দাঁড়ালাম, তা আমার কাছে এডুকেশনাল টেস্টিমোনিয়ালস কিচ্ছু নেই, তা হাজির হয়ে গেলাম, গিয়ে যখন ডাকলো গেলাম, আমি গিয়ে অকপটে স্বীকার করলাম ঘটনাটা, স্যার এই ঘটনা হয়েছে। তো বলছে তোমার আইডি প্রুফ কোথায়, বয়স, তুমি কি করো না করো, মানে সব আমি দিয়ে দেবো স্যার, আপনি আমার ইন্টারভিউ কি জিজ্ঞাসা করতে করুন। তো উনি অনেক ইন্টারভিউ করার পরে জিজ্ঞাসা করেছিল যে তুমি তোমার স্মরণীয় একটা ঘটনা বলো। তখন নকশাল আন্দোলনের একটা মার্ডার হয়েছিল, আচ্ছা, ইয়েতে খড়দা স্টেশনের উপরে। এটা কত সালের কথা স্যার? 1972 কথা বলছি। 1972, আচ্ছা। 72-73। তো সেইখানে সেই স্মৃতিটা, পুলিশের অ্যাকশন নিয়ে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম, আমি বলেছিলাম যে স্যার, তখন আমাকে বলছে যে এটা কি রিয়েল ফ্যাক্ট? আমি বললাম না স্যার, রিয়েল ফ্যাক্ট। তখন আমাকে অ্যাডিশনাল এসপি বলছে যে তুমি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, ফ্যাক্ট ইজ অলওয়েজ রিয়েল, তুমি তো ইংরেজিটা ভুল বললে। তখন আমি বললাম যে না স্যার, আমি ঠিক বলেছি। তুমি ঠিক বলেছো, আমাকে তুমি বলছো আমি ভুল? আমি বললাম হ্যাঁ স্যার, কারণ মা আগে বলতো দুধ নিয়ে আয়, এখন বলছে খাঁটি দুধ নিয়ে আয়। এখন দুধটা কিন্তু দুধ নেই, খাঁটি দুধ হয়ে গেছে। ঘি আনতে গেলে আগে বলতো ঘি আনে, এখন বলে খাঁটি ঘি। এখন ফ্যাক্টটাও কিন্তু রিয়েল হয়ে গেছে। তখন এক চান্সে পাস হয়ে গেল চাকরি। পরবর্তীকালে আমি প্রথম চাকরি করি আমি পুলিশ কনস্টেবলে। আচ্ছা, সেটা কোথায় পোস্টিং ছিল প্রথমে? সাউথ চব্বিশ পরগনা হলো, সোনাপুর থানায় গেলাম। আচ্ছা। কিন্তু আমি কি করতাম, পুলিশ ট্রেনিং নেওয়ার সময় হাফ প্যান্ট পরে আমি আমার এলাকায় ঘুরতাম, বাবাকে অপমান করার জন্য বোঝাতাম যে আমি অমুক বাবুর ছেলে, আমি পুলিশ কনস্টেবল। বাবা কাঁদতো, তখন খুব কাঁদতো। কেন কাঁদতো? আমার ছেলে রামকৃষ্ণ মিশনে পড়েছে, আমি চেয়েছি ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ও পুলিশ কনস্টেবল হয়েছে। আমার বাবা আজ পর্যন্ত মনে আছে, তখন আইজিপি ছিলেন, এখন তো ডিজি হয়েছে, আইজিপির কাছে গিয়েছিলেন যে আমার ছেলেকে তুমি পুলিশ চাকরি থেকে ডিসমিস করে দাও। কিন্তু আমাকে ডাকাও হয়েছিল, আমাকে প্রশ্নও করা হয়েছিল, কিন্তু আমি যা যা উত্তর দিয়েছিলাম তখন উনি বললেন যে না, আমি ওকে কি করো, ওকে চুরি করেছে, আমি ওকে করতে হবে, হ্যাঁ ওর ফিউচার আছে, খুব ইন্টেলিজেন্ট ছেলে, আমি ওকে পিটিসিতে আমি একটা লাইব্রেরিয়ানের পোস্ট দিচ্ছি। তখন আমি বললাম যে স্যার না, আমি যেরকম আছি 10 জন, আমি সেরকমই থাকবো। উনি খুব খুশি হয়েছেন। পরবর্তীতে আমি হোল ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হই, তারপরে সাব ইন্সপেক্টর আমি দারুণ রেজাল্ট করি, তারপরে ইন্সপেক্টর হয়েছি। তারপরে পরবর্তীকালে আমি আরো চাকরি করতে পারতাম, কিন্তু আমার ভালো লাগেনি। আচ্ছা, আমি মানে চাকরি থেকে বিদায় নিই 2014 সাল। আপনার এই পুলিশ জীবনটা কত বছরের টোটাল? 38 বছর। 38 বছর। 38 বছর আমি চাকরি করেছি। শুনুন একটা কথা, আমরা যখন অ্যাজ অফিসার ইনচার্জ পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি দুটো জিনিস মাথায় রাখতে হয়, যে আমি কি সুপিরিয়র অফিসারদের খুশি করব না জনগণকে খুশি রাখবো। আমি যে সমস্ত থানায় চাকরি করেছি, আমার প্রথম কাজ হচ্ছিল যে সব লোকাল থানা, সব এলাকার সব ক্লাবের ছেলেদের নিয়ে যাওয়া, আর কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে আমি খুব ক্যাচ করতাম, তোমরা আমার সাথে থাকো। আচ্ছা, কলেজে চলে যেতাম, ওখানে লাইব্রেরির সাথে কথা বলতাম, এই মাউথরগান টাউথরগান বাজাতাম, দারুণ খুশি হতো। এরা আমার কিন্তু সবচেয়ে বড় মানে ফ্রেন্ড বলবো, তারা কিন্তু আমার সবচেয়ে উপকারী বন্ধু বিভিন্ন জায়গায়। আরেকটা কি করতাম, যে বিভিন্ন স্কুলে গিয়ে আমি বোর্ডে গিয়ে, আমি অরিন্দম আচার্যি, আমি তখন তো সেই সময় কিন্তু মোবাইল ছিল না, কিন্তু থানার নাম্বারটা লিখে দিয়ে আসতাম। যে তুমি বিশ্বাস করবে না, উস্তি থানাতে যখন ছিলাম, মগরার থানায় যখন ছিলাম, উস্তি থানাতে বিভিন্ন স্কুলে গিয়ে যখন আমি বোর্ডে গিয়ে, তখন মোবাইল এসে গেছে, দিয়ে আসতাম। 8000 চিঠি পেয়েছি আমি টোটাল। কি নিয়ে, কি চিঠিগুলো লেখা? যে তোমার এলাকায় যদি কোনো ক্রিমিনাল থাকে, ভয় পাই দিতে পারছো না, তুমি যদি দেখো কোনো ছেলে কিছু করে না অথচ অ্যাডিডাস জুতো পরে যাচ্ছে, দামু মোবাইল ইউজ করছে, প্রচুর টাকা উড়াচ্ছে, তোমরা শুধু আমাকে খবর দাও। তোমরা আমাকে, আমি আমার জীবনে আজও মনে আছে, বেহালা থানায় থাকতে আমি আজও মনে আছে আমার, একজন আমাকে ফোন করে জানালো যে স্যার অমুকের বাড়ি আপনি রেড করুন। আমি বলছি না, একজন রাজনৈতিক নেতার ছেলে, যে ঠাকুর মন্দিরের ভিতরে তলার দিকে রিভলভার আর বোম রাখা আছে।
মানে কি বলছেন আপনি? বলে হ্যাঁ স্যার, আপনি আসুন, আমি আপনাকে পরিচয় দিচ্ছি না। আমি তখন তো ওই ট্রু কলারফুল ছিল না। স্যার এই রেড করার পদ্ধতিটা ঠিক কি, মানে চাইলেই কি পুলিশ কারোর বাড়িতে গিয়ে রেড করতে পারে? ধরা আমি কোনো জায়গায় যাচ্ছি, হট করে একটা খবর পেলাম যে সেখানে হেরোইন নিয়ে যাচ্ছে, সেখানে আর্মস নিয়ে যাচ্ছে। হেরোইন নিয়ে যাওয়ার সিস্টেমটা একটু আলাদা আছে, এনডিপিএস একটা খুব টাফ, কিন্তু আর্মস নিয়ে যাচ্ছে, অমুক আছে। তখন আমরা সাথে সাথে চলে যাই, গিয়ে সেখানে যদি পাই সেখানে সিজার লিস্ট করতে হয়, যারা উইটনেস থাকে আশেপাশে তাদেরকে সাইন করিয়ে ভালো করে করতে হয়, কি কি পেলাম, সিজার লিস্ট কি, এবং টাইমটা ভালো করে মেনটেন করে। এটা কিন্তু খুব মারাত্মক। ট্রায়াল কেসের সময় এগুলো খুব সাহায্য হয়। কেন? অনেক সময় মনে হয় যে পুলিশ সমস্ত ফলস করে কনট্রাক্ট করে সমস্ত করে বেড়াচ্ছে, কিন্তু টু এস্টাবলিশ দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট সেগুলোর জন্য কিন্তু সিজার লিস্টটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। তাতে কখন কি কি সিজার লিস্ট তাতে মার্ক করে দেওয়া থাকে, কার কার উপস্থিতি, এবং সিজার লিস্টে বাঁ দিকে সই করা থাকে, আসামি যার থেকে পেলাম তার সই থাকে, উইটনেসের সই থাকে, প্রিপেয়ার্ড বাই মি যে থাকে তার, এবং যে সমস্ত পুলিশ কর্মচারীরা থাকে, এমনকি যদি আমার ড্রাইভারও থাকে গাড়ি, তারও সই নিতে হয়। স্যার একটু আগেই আপনি বলছিলেন যে আপনার চাকরি জীবনে এরকম হয়েছিল যে আপনি খবর পেয়েছেন কোনো এক রাজনৈতিক নেতার ছেলের বাড়িতে আপনি রেড করেছেন, সেই ঘটনাটা? আরে বাবা রে বাবা, তার বাড়িতে তো প্রথমে মনে হয়, অনেক ক্ষেত্রে মনে রাখবে যে ফলস ইনফরমেশন দিয়ে নিয়ে গিয়ে মার্ডার করিয়ে দেওয়া, তুমি ঢুকলেই তাও বোম মেরে তোমাকে মারে। এগুলো আমাকে চিন্তা করতে হবে। আর আমার প্রচুর ছেলে বলে ছিল, আমি খবর দিলাম আমি অমুক একটা যাবে, তোমরা আশেপাশে থাকবে। যখন বাড়িতে গেলাম, বাড়িতে ঠাকুর মন্দিরের ভিতরে ঢোকা মানে বিরাট ব্যাপার। তখন আমি বোঝালাম যে আপনাদের বাড়িতে যে কোনো মুহূর্তে বাস্ট করতে পারে। আমার মনে হচ্ছে কেউ শত্রুতামি করে আপনার ঘরের মধ্যে একটা বোম রেখে গেছে, টাইম বোম, আপনি আমাকে একটু সুযোগ দিন, আমি টাইম বোমটা বের করে নেবো। তো ও তখন কি করলো, নিজে বাজার জন্য বলে আসুন 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 খুঁজুন। তখন ওই ঠাকুর সে সিংহাসন থাকে না, সিংহাসনের নিচ থেকে সব বোম আর 4টে রিভলভার 20 রাউন্ড গুলি উদ্ধার। এবার আমি যখন আমার ওসিকে ফোন করলাম যে স্যার এই ব্যাপার পেয়েছি, আমি কি করবো ওয়ারলেসে, তখন উনি বললেন যে কি বলছি তুমি ওখান থেকে, না না তুমি চলে এসেছো। না স্যার আমি ছাড়বো না, কারণ এখানে বহু লোক জড়ো হয়ে গেছে। নিয়ে আসলাম, থানায় বিরাট ঝামেলা হলো। তা আমি বললাম আজকে স্যার আমি বদলি হয়ে যাবো, আপনি বদলি করে দিন, কিন্তু এইগুলো স্যার ছাড়বো না। ঠিক তোমাকে আমি আরো বলে দিই, মসজিদের কথা, মসজিদেও কিন্তু ঠিক সাইমিলটেনিয়াসলি কিন্তু আমরা করেছি। তো মসজিদে যদি ঢুকতে হয় কি করতে হয়, ওখানে ইমামকে ডাকতে হবে। ভালো ভালো অনেক মানুষ আছে, অনেক ভালো ভালো মানুষ আছে। না স্যার এগুলো তো আমরা বরদাস্ত করবো না, আর আমি ঢুকবো না ভাই, তোমরা যাও, তোমরা গিয়ে দেখো এখানে আছে কিনা দেখো। তো ওরা বের করে দিয়েছে। সংগ্রামপুরে আমি দেখেছি কত সুন্দর তারা অ্যাকশন করেছে, পুলিশকে সহযোগিতা করেছে। কারণ আমি যদি মসজিদে গিয়ে ঢুকি তাহলে ওরা নানা রকম ইস্যু করে দেবে। তুমি জানবে একটা জমিতে প্রথম কাল্টিভেশন করার পরে কিন্তু হারভেস্টিং, ভালো করে যদি তুমি চাষ করার আগে কিন্তু ওটা রেয়াতি করতে হবে, জমিটাকে কিন্তু আজকে পরিষ্কার করতে হবে, তারপরে তুমি ধান দাও, যখন হবে তারপরে তুমি মানে ধানগুলোকে তোলো। মানে এলাকায় যখন যাবে সেই এলাকা সম্পর্কে তোমাকে ভালো করে জানতে হবে, এবং সেইখানকার সাধারণ মানুষের সাথে কিন্তু বিশ্বাসযোগ্যতা যদি অর্জন না করতে পারো যে এই অফিসার ইনচার্জ আসছে ইনি কিন্তু নিরপেক্ষ, তাহলে দে উইল এক্সটেন্ড ফুল কোঅপারেশন। আর যদি জানে যে এই হচ্ছে রাজনৈতিক ছত্রছায়ায় রয়েছে, তাহলে পুলিশ তোমার গাড়ি ভাঙছে, আগুন লাগিয়ে দেবে, ঢুকতেই দেবে না। কিন্তু এরা জানে যে এই ছেলের এই অফিসার আসছে নিশ্চয়ই একটা ভালো কাজের জন্য, আমরা সাহায্য করবো। এরা মহেশতলা একটা মার্ডার হয়ে পড়েছিল, আমার আজও মনে আছে যে সে ডেড বডিটা কেউ তুলছিল না। কেন তুলছিল না? কে তুলবে? ভয়ে তুলছে না, ডেড বডি মরে পড়ে আছে। সেটা একটা মানে একজন পথচারীকে যে কোনো কারণেই হোক ইস্যুতে ক্রিমিনালরা মেরে দিচ্ছে। ব্যানার্জি হাট, মহেশতলা ব্যানার্জি হাটে ঘটনা বলছে। তখন ছিলেন মিস্টার দীপক মুখার্জি, নিশ্চয়ই শুনবে তোমাদের টিভি। বহুক্ষণ ধরে ডেড বডি পড়ে আছে, গাড়ি ঘোড়া ট্রাফিক আর সমস্ত কলাপস হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, এদিক ওদিক তাকাচ্ছি কেউ আসছে না। তখন আমি তো ডেড বডিটা ইউনিফর্ম পরে তুলে ভ্যান নিজে চালিয়ে নিয়ে মহেশতলা থানা চলে এসেছি। তাতে কি হয়েছে? তাতে এটা নিয়ে সমালোচনা হতে পারে যে ডেড বডি তুলে নিয়ে আসলো, ওখান থেকে এভিডেন্স নষ্ট হয়ে গেছে, ওখানে কেন না। আমি ফটো তুলেছি, ফটো তুলে পড়ছি, মানুষের সাথে সাহায্য করেছি, ওতে উইটনেস দিয়েছি, নানা রকম যতটা করা, পিকচার টিকচার করা। পরবর্তীকালে আমরা ব্লাডটা ধুইয়ে দিয়েছিলাম। কেন? অনেক শিশুরা ব্লাড দেখলে তাদের রিপারকেশন হয়, তার জন্য বাড়ি থেকে বালতি নিয়ে আসলাম, জল দিয়ে ধোয়াও, পাবলিককে বললাম জল দিয়ে ধোয়াও। কিন্তু তার আগে যতটা করণীয় আমি করেছি। কিন্তু আমি যদি না নিজে নিতাম, এই আমার ইউনিফর্মে তো পুরো ডেড রক্ত লেগেছে, তাতে কি হলো? দারুণ রিপারকেশন হলো মহেশতলা, যে অফিসার নিজে ডেড বডি নিয়ে গেছে। কি বলছেন? আমার
ইউনিফর্মটা না ধুয়ে রাখতে হয়েছিল অনেকদিন। তো আলটিমেটলি অপরাধী যারা, তাদের কি ধরা সম্ভব হয়েছে? সেটা কি আপনি ধরেছিলেন? হ্যাঁ ধরেছেন, মানে কি ওই যখন করে ওই এলাকা দেখিয়ে দিয়েছিল, লোক জানিয়ে দিয়েছিল যে সালম করেছে, দিনে এবার মার্ডার করেছে, মানে একদম রাস্তার উপরেই মার্ডার করেছে। আচ্ছা, হ্যাঁ ধরেছিলাম ওদের, ধরা পড়ে। দেখো আমি তোমাদের একটা কথা বলি, যে কোনো থানায় যখন কোনো অফিসার ইনচার্জ জয়েন করে তার প্রথম কাজ কি জানো তো? প্রথম কাজ হচ্ছে যে থানায় যে আমাদের গান লাইসেন্স রেজিস্টার আছে ওই রেজিস্টারটা দেখা। ধরো আমার থানায় 50খানা বন্দুক আছে, লাইসেন্স কিন্তু, তাহলে আমার মাথায় আছে এই মগরাহাট, উস্তি বিভিন্ন জায়গায় এই বন্দুকগুলো রাত্রেবেলা ডাকাতি করার জন্য ভাড়া খাটানো হয়। তাহলে আমি কি করব, এখানে ম্যাজিস্ট্রেটরা বছরে একবার করে ইয়ে করে, তোমার এক্সটেন্ড করে আর কি, তারা ইয়ে করে, গান লাইসেন্স এক্সটেনশন হয়, রিনিউ হয়। আমি কি করব, বাই নেমে কয়েকটা আমার যখন সন্দেহ হবে যারা ইলেপোর্টেড বা অমুক জনসব, তার বাড়িতে চলে যাবে, আপনার বন্দুকটা বের করুন তো। তা বন্দুক বের করবে, আমার প্রথম কাজ হবে বন্দুকটার যে নলটা রয়েছে ওখানে স্মেল নেওয়া। ওখানে যদি কারেন্ট বারুদ মানে যদি ফায়ারিং করে তো স্মেল পাবে। এইবার যে ওর যে গান লাইসেন্স রয়েছে সেখানে দেখতে হবে যে তোর ওর গুলিগুলো কত ইস্যু হয়েছে। ধরো 25টা ইস্যু হয়েছে 12 বোর, আপনি দেখেন কটা গুলি আছে, কবে ইস্যু হয়েছে, আচ্ছা 7 তারিখে, আজকে হচ্ছে 15 তারিখ, দেখি কত আছে। তার আগে জিজ্ঞাসা করতে আপনি কি এখানে ফায়ারিং ট্রেনিং করেছেন, কোথায় পাখিটা কি মেরেছেন, ও বলবে। এবার আমি মেলাবো, মিলিয়ে দেখি যদি 4টে নেই তখন আমাকে ধরতে হবে কোথায় ইউজ করেছেন। আমি যদি মনে করে থাকি যে এটা আই এম নট স্যাটিসফাইড, আমি সিজ করব। স্যার, উস্তি জায়গাটার সঙ্গে আপনার অনেক ঘটনা, জীবনের অনেক অভিজ্ঞতা জড়িয়ে রয়েছে, সেই একটা দুটো অভিজ্ঞতা যেগুলো। শোনো বাবা, উস্তি কেন, মগরাহাট ছিল সেই সময়ে 3 মাস বাজার বন্ধ ছিল। আচ্ছা, স্কুল বন্ধ ছিল, ডাকাত 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 ডাকাত, সেই সময় আমার ওখানে জয়েন হয়। মিস্টার ভাগীশ মিশ্র ইজ এ ভেরি নাইস সুপারিনটেন্ডেন্ট। কিভাবে ডাকাতিটা হতো সেই সময়? সেই সময় ওদের বলে কি বলতো, ওরা না কোনো আইন টাইন মানতো না, 40-50 জন মিলে ডাকাতিগুলো করতো, মানে অদ্ভুত গ্যাং একটা। আচ্ছা। এবং সবচেয়ে আরো আশ্চর্য যেটা, সেটা হচ্ছে কি থানার সামনে থেকেই ওরা দোকানে ডাকাতি করে দিচ্ছে, থানার অফিসাররা বেরোচ্ছে বোম মারছে। তা আমি যখন থানায় জয়েন করলাম, আমার যে অফিসার ইনচার্জ ছিল তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছিল কলসে। আমি এসপিকে বলছি, স্যার এই অবস্থায় তো আমি চার দেবো কি করে, ওসিকে তো দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে। তখন উনি বলেছিলেন যে ও তোমার কাজ নয়, তুমি চার দিয়ে নাও। আর আমি চিন্তা করলাম যে না, ওসিকে এইভাবে অপমান করছে। আমি গেলাম ওখানে কলসে, যাওয়ার পরে হাত জোর করে বললাম যে ভাই আপনারা আমাকে সাহায্য করুন, অমুক টুমুক ওকে নিয়ে আসা। পরবর্তীকালে প্রথম আমার কাজ হলো কি বলতো, প্রথম আমার কাজ হলো কি মাইকিং করা। জিপের উপর দাঁড়িয়ে মাইকিং করলাম, এত দ্বারা আপনাদের জানানো যাচ্ছে যে আমি যখন জয়েন করে গেছি, যে সমস্ত ছেলেরা ডাকাতি করছে তারা আমার হারানো ভাই, তারা ফিরে এসো, কারণ বনে কিন্তু বাঘ থাকবে, লড়াই হবে, তাহলে তো তোমাদের বিরুদ্ধে এইভাবে বলতাম মাইকে। আর আমাকে প্রচুর সাহায্য করতো ছেলেমেয়েরা। স্যার, আপনার কি এটা মনে হয় যে কাজের অভাব বা প্রপার শিক্ষার অভাব, সেই কারণেই এত মানুষ ডাকাতির মধ্যে ইনভলভ হতো সেই সময়? দেখো, যে সমস্ত নটোরিয়াস ক্রিমিনালসদের আমি কিন্তু রিহ্যাবিলিটেট করেছি, এবং সেই রিহ্যাবিলিটেশনের পিছনে মিস্টার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, মহেশ্বতা দেবী, রামকৃষ্ণ মিশনের মহারাজ থেকে শ্যামলী গুপ্ত সেই সময় ছিলেন, আরো অনেকে ছিলেন। কিন্তু তাদেরকে যখন আমি জিজ্ঞাসা করতাম প্রলংড ইন্টারোগেশন করে যে তোমরা কেন ডাকাতি করো ভাই, সত্যি বলছি, দে আর হাংরি ফর লাভ, হুইচ ইজ অনলি অ্যান্সার টু দেয়ার লোনলিনেস অ্যান্ড গ্রেট পভার্টি। এই সুযোগটা নিয়ে নিত রাজনৈতিক নেতারা। আমি এমনও ডাকাতকে দেখেছি 500 টাকা খাইয়ে মার্ডার করে দিয়েছে, একটা মদের বোতল দিয়ে দিত, মার্ডার করে দিয়ে ফেরার পর তোকে আর 500 টাকা দেবো, কারণ ভদ্রলোকের সন্তান তো আর খুন করে না। এই সমস্ত ছেলেগুলোকে দিয়ে মার্ডার করতো এই রাজনৈতিক নেতারা। তাহলে এইগুলোতে নিয়ে আমি যখন চিন্তা করলাম যে না, শুধু অ্যারেস্ট করলে কিন্তু হবে না, কেন মনে রাখতে হবে যে অপরাধীরা কিন্তু মানে কোনো ক্ষেত্রে তারা কিন্তু মেন্টাল পেশেন্ট হয়ে যায়, মানসিক রোগী হয়ে যায়, তাদের ট্রিটমেন্ট দরকার। সেই ট্রিটমেন্টে মেইন হচ্ছে ডিগনিটি দেওয়া, ভালোবাসা দেওয়া, তাদের পরিবারের পাশে দাঁড়ানো। যেমন আমি ওখানে একটা ছেলে বলি, মানে অনেকে মনে আছে বোধহয়, ইন দ্য ইয়ার 2001
উস্তিতে তখন দারুণ আনন্দ হচ্ছে, লেখাপড়া, গান বাজনা। আমি তো গান বাজনা নিয়ে থাকতাম, স্কুলে যেতাম। হঠাৎ রাত্রেবেলা 12:30টার সময় 8-10 জন 15 জন ছেলে মেয়ে চিৎকার করছে, বাবু গো আমার বাড়িতে ডাকাতি হয়ে গেছে। কি বলছে? তখন খেতে বসেছি ইউনিফর্ম পরে। সেই ইউনিফর্ম পরে বেরিয়ে আমি সেন্টির যে রাইফেল আছে সেই রাইফেল নিয়ে বেরিয়ে পড়েছে। মানে আমি আর ফোর্স নেইনি, কিন্তু আপনি একা ড্রাইভারকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে উত্তর কুসুম বলে একটা জায়গা ছিল, সেখানে যখন আমি হাজির হলাম, তা আমি রেডি করেছিলাম সামনে এলে গুলি করে মেরে দেবো। কিন্তু আমার সুবিধা হলো কি, সাথে সাথে যাওয়াতে ডাকাতরা চলে যাওয়ার সময় কিছু কিছু জিনিস ফেলে গেছিল, সেইগুলো তো দেখে ট্রেস আউট করলাম যে কোথা থেকে এই ডাকাত দল এলো। অনেক ডাকাত ধরা পড়লো, কিন্তু সেরা বলে একজন ডাকাতকে ধরা পড়লো। 150 জনের গ্যাং, তার লিডার হচ্ছে সেরা। পাওয়া গেল সব। এবার মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তখন চিফ মিনিস্টার ছিলেন, আমার ডিজি সাহেবকে বারবার বলছে, এসপি কে বলছেন, মিস্টার মালিওয়ালকে, যে সেরা কেন অ্যারেস্ট হচ্ছে না। বহু চেষ্টা করছি। এবং বুদ্ধদেব বাবু এত মর্মাহত হয়েছিলেন যে 2 দিন পরে কিন্তু স্পটে হাজির হয়ে গেছিল, ভ্যানে করে গিয়েছিল উত্তর কুসুম। এবং আমি আজকে এই ঘটনাটা কেন বলছি, দর্শকবৃন্দ যারা শুনবেন, যে বুদ্ধদেব বাবু যখন জিজ্ঞাসা করছে, গ্রামের লোকেরা, অসহায় মানুষরা বলছে, বাবু গো এই ওসিটা না বড় ভালো, এই ওসিটা না সেই সময় একা চলে এসেছিল, এই ওসিটা অনেককে ধরে নিয়ে গেছে বাবু। তখন বুদ্ধদেব বাবু বলেছিলেন, আমার কাছে এখনো পেপার কাটিংটা আছে, যারা এখানে সাংবাদিক আছেন লিখুন, ওসি পুলিশ সম্পর্কে আপনারা যাতে দেখুন, ডাকাতি করে নিয়ে গেছে সর্বহারা, তা সত্ত্বেও ওসিকে ভালো বলছে। হ্যাঁ, কোথায় সেই ওসি? আমাকে তখন ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল। কিন্তু আমি অনেক চেষ্টা করেছিলাম সেটাকে ধরার পর কথা, কিন্তু পাইনি। গ্রামে গিয়েছি, ওদের বুঝিয়েছি, কিন্তু একটা ছোট্ট বাচ্চা মেয়ে, মমতাজ খাতুন, আমার আজও মনে আছে। 8ই ডিসেম্বর 2001-এর ঘটনা, আমার যতটা মনে পড়ে। সেই বাচ্চা মেয়েটি হঠাৎ আমার সেন্টি বললো যে একটা চিঠি দিয়ে গেছে। বিশ্বাস করো, আমি ওই চিঠিটা পড়ে আমার চোখ দিয়ে তখন জল এসে যাচ্ছে, যে একটা মমতাজ খাতুন বলে একটা বাচ্চা মেয়ে ধরাচ্ছে হচ্ছে সেরাকে। স্যার, এটাই মনে হয় আপনার পুলিশ কাকু, আমার পুলিশ কাকু বইটা, যেটা দেবসাহিত্য পত্রিকা আমার সামনেই রয়েছে, আমি চিঠিটা একবার পড়ো তো, দেখো তো, একদম চোখ দিয়ে জল বেরিয়ে যাবে তোমার এই চিঠিটা পড়ে। হ্যাঁ, পড়ো। পুলিশ কাকু, তুমি আমার প্রণাম নিও। আমি এই গ্রামেতে থাকি। আমাদের গ্রামেও খুব ডাকাতি হয়। আমি ডাকাত সেরাকে চিনি, ওকে সবাই ভয় পায়। সেরা রোজ রাতে তালপুকুর মাঠে আসে, ওর হাতে বড় টর্চ থাকে। সেরার খুব ভয়ঙ্কর চেহারা, দেখতে কালো, মুখে গোঁফ আছে। তালপুকুরে সেরার সাথে অনেক লোক থাকে, ও খুব চালাক। তুমি সেদিন আমাদের গ্রামে কি সুন্দর করে কথা বলেছিলে, শুনে কেমন কান্না পাচ্ছিল। তুমি কি সুন্দর গান গাও, বাঁশি বাজাও, গরিবদের বাড়িতে গিয়ে সাহায্য করো। তাই তো তোমাকে খুব ভালোবাসি। সব পুলিশ তোমার মতো হয় না কেন? সাবধানে সেরাকে ধরতে যাবে, ওর সাথে কিন্তু বন্দুক থাকে। সিরিয়াসলি সেই রাত্রেবেলায় হ্যাঁ, মানে চোখে জল এসে যায় এরকম। আমার এই ছদ্মবেশ ধারণ করলাম, মৌলভী শাহ ইসলাম, আমার আজও মনে আছে। ও এখন সিআইডিতে আছে। যখন আমি থানায় ঢুকি ছদ্মবেশ ধারণ করে, আমাকে চিনতে পারেনি। কেন আপনি এখানে এসছেন এত রাত্রে? তাড়াতাড়ি বেরো, স্টার্ট করবো। এবং আমার মনে আছে প্রায় 1 মাইল হেঁটে যাচ্ছি, মুসলমানে বলে গো আল্লাহ, মুসলমানে বলে গো আল্লাহ, হিন্দু বলে হরি, ওরা কেন মসজিদ ভাঙে, ওরা কেন মন্দির ভাঙে, আল্লাহ হরি একই রে, আল্লাহ হরি একই, ওরা কেন মসজিদ ভাঙে রে আল্লাহ, ওরা কেন মন্দির ভাঙে রে হরি। এই গানটা যখন আমি গাইতে যাই, তখন ওই সেরা এসে যায়, কিন্তু বিউটিফুল গান গায়। ও এসে, এই সারা কেড়ে এত রাত্রে চিৎকার করছিস, এই আমার সাথে তখন ফার্স্ট দেখা শুধু নয়, ও আমাকে তো চিনে ফেললো পরবর্তীকালে, যখন আমি ধরে ফেলি ওকে, ও তো চিনে ফেলে আমার সাথে লড়াই হয়। ঈশ্বরে অপার করুণা, ও যে বল্লভটা ছুলেছিল আমি বেঁচে যাই, কিন্তু ও ঝাঁপ দিয়েছিল সেই শীতের রাতে ডিসেম্বরে। 8ই ডিসেম্বর 2001 সালের ঘটনা, যে বিশাল পুকুরের কনকনের সাথে মধ্যে ওর ঝিপ দিয়েছিল, আমিও ঝাঁপিয়েছিলাম। আচ্ছা, প্রায় 1.5 ঘন্টা আমার সাথে ওর সাথে পুকুরের মধ্যেই। তারপরে আবার পাশের একটা পুকুরে যায়, চিৎকার করছে মিথ্যে কথা বলে। আমার অন্যান্য ফোর্স ছিল, মার গুলি করে মার, এই ঘেরাও কর। তখন দেখছি ওই কচুরি পানার ভিতরে নাকটাকে বের করে রেখে দিয়েছে। তখন ওকে আমি ধরি নিয়ে আসি,
হ্যাঁ সত্যি। কিভাবে অত রাত্রিবেলা দেখতে পেলেন কি করে? না না রাত্রেবেলা না, ওটা তো সন্ধ্যা 7। হ্যাঁ দেখতে পেলাম মানে কি, ওখানে তো লাইট আছে তো, মানে আমাদের ইয়ে পঞ্চায়েত থেকে লাইট ছিল, লাইটটা তো জলের মধ্যে পড়ছে, জলে যখন সাঁতার কাটছে তখন তুমি জলে আওয়াজ পাচ্ছি না। কিন্তু মুশকিল কি, শীতকালে তুমি জানবে সাঁতার কাটতে গেলে তোমার কিন্তু ঠান্ডা লাগবে, কিন্তু যখনই আমি সাঁতার থেকে উঠছি তখন জমে যাচ্ছে। কখন বুঝলাম, ও যখন পাশের পুকুরে গেল তখন আমি দেখছি যে রাস্তার মধ্যে বালির উপরে জলের ছাপ, পায়ের ছাপ, তার মানে ও পাশে গেছে। আমার সাথে যে সমস্ত ফোর্স ওরা ছুটে চলে এলো, তাদের গালিগালাজ দিলাম যে তোমরা এখান থেকে, বলে স্যার আমরা দেখিনি। এইবার চিৎকার করে বলছি তুই এখান থেকে ওঠ, আমি দেখে ফেলেছি, ওঠ। ওটা ছোট পুকুর ছিল। এবার যখন আমি নামলাম দেখি কচুরিপানার ভিতরে পুরো বডিটা দিয়ে নাক বের করে, ঠিক জলস্থির মতো। ও যখন টেনে নিয়ে, আমি ভাই সত্যি কথা বলছি, দর্শক বিন্দুরা যাবো, আমি ভেবেছিলাম গুলি করে মেরে দিই। ওর গলায় পা দিয়ে, তোমার মনে আছে মিস্টার ত্রিদীপ চট্টোপাধ্যায়ের বইমেলায় যখন নাকি আমি এই ডাকাতকে আমি ওখানে হাজির করেছিলাম, শীর্ষেন্দু মুখোপাধ্যায় সবাই ওখানে সেই হিস্ট্রিটা বলে দিয়েছিল, স্যার আমাকে গুলি করে মেরে দিচ্ছিল। কিন্তু ও আমাকে বললো যে স্যার তুমি তো সবাইকে একবার করে সাহায্য করো, একবারকে ভালো করো, আমাকে একটা বার সুযোগ স্যার দাও, আমি ভালো হয়ে যাবো। স্যার সেরার এগেইনস্টে কতগুলো অভিযোগ ছিল টোটাল? প্রচুর। মানে সেটা কি শুধুই ডাকাতি নাকি আর? হ্যাঁ সব ডাকাতি, সব টোটাল ডাকাতি। ও কিন্তু রেপ কেস ছিল না, ওর মডাস অপারেন্ডি টু কমিট ডাকাতি। ও ডাকাতি করার মধ্যে ওরা একটা বিরাট গ্যাং তৈরি করেছিল, প্রায় 40-50 150 জনের লিড, তুমি পেপার 150 জনকে নিয়ে ডাকাতি করেছিল, 32টা বাড়িতে ডাকাতি করেছিল এট এ টাইম। ভাবা যায়? সেইকে যখন ডাকাতি করলাম ভাই শুনে নাও, সেই ডাকাতকে ধরার পরে আমি বললাম, মিস্টার সমীর প্রতিদ্বন্দ্ব ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি, এসপি বললেন, মুখ্যমন্ত্রী খুব খুশি, আমি কনভিকশন করিয়ে দেবো, ছাড়বো না সবাই। কিন্তু আমি যখন কোর্টে গেলাম ওকে পাঠাবার পরে ওর বাড়িতে গিয়ে দেখতাম কি কষ্টে ওরা থাকে। এই সেরার ছেলেকে কিন্তু আমি স্কুলে ভর্তি করেছিলাম। আচ্ছা। স্কুলে ভর্তি নিচ্ছিল না, ডাকাতের ছেলে আমরা নেবো না, আমি গার্জিয়ান, উত্তর কুসুমে গিয়ে খোঁজ দেবে, আমি গার্জিয়ানের সেরার ছেলেকে আমি ভর্তি করলাম, বাড়িতে চাল ডাল পাঠাতাম। কিন্তু কোর্ট থেকে 22 দিনে বেরিয়ে চলে এলো। আমি তখন তো অবাক হয়ে গেছি, সাক্ষীদের মার্ডার করে দেবে, এসপির কাছে খবর চলে গেছে। আমি বললাম স্যার আমি তো অবাক হয়ে যাচ্ছি, 22 দিনে এরকম ডাকাত বলে একদম ও সাক্ষীকে মার্ডার করে দেবে, তুমি যেভাবে ওকে রিহ্যাবিলিটেট করো। তখন ওকে রিহ্যাবিলিটেট করি, ও আমার থানায় প্রচুর আর্মস সব জমা দিয়ে দিয়েছিল। স্যার আমি জেলে থাকতে তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছো, আমার ছেলে স্কুলে পড়বে, তুমি আমার বাড়িতে খাবার পাঠিয়েছো, আমি আর ডাকাতি করি। আমি আল্লাহকে আমি শপথ নিলাম, আমি এই কথা বলেছিলাম, আমি মুসলমানের বাচ্চা, আমি আল্লাহকে কসম খেয়ে বলছি বাবু আমি আর ডাকাতি করি। শোনো আমি খুব দুঃখে আজকে এই কথাটা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে বলেছিল যে যারা ডাকাতি করছে তাদেরকে রিহ্যাবিলিটেট করলে আমরা পুলিশ থেকে আমরা সাহায্য করবো, এই করবো, নানা রকম সাহায্য করবো। যে এত বড় ডাকাত, যে ডাকাতটা যাতে ডাকাতি না করে তার জন্য আজকে পুলিশ ক্যাম্প করা হয়েছিল, যখন সুস্থ জীবনে ফিরে এলো তাকে কেউ দেখল না। আমি চলে গেলাম শিলিগুড়িতে বদলি হয়ে, 10-15 দিন পরে আমাকে সেরার মাঠা বউ বলছে বাবা গো তোমার ছেলেকে গুলি করেছে। সে কি? হ্যাঁ গো বাবু আর বাঁচবে না, এই মেডিকেল কলেজে ভর্তি। আমি আমার তখন ছিলেন পুনিয়া সাহেব এসপি, আমি বললাম স্যার আপনি তো জানেন এই ঘটনাটা, আমি স্যার রওনা হয়ে যাচ্ছি, দার্জিলিং মেলে ছুটতে ছুটতে এসছি, খুব শর্টে করে বলি, ট্রেন ছেড়ে দিচ্ছে, মানে জেনারেল কম্পার্টমেন্টে আমি উঠে সারা রাত দাঁড়িয়ে আমি শিয়ালদা থেকে তখন ছুটছি সেটাকে বাঁচাতে হবে। আমি যখন হসপিটালে যাই আলাপ হলো সব উত্তর কুসুম গ্রামে 50-60 জন বসে আছে, বড়বাবু এসে গেছে, বড়বাবু এসে গেছে, আমি ওয়ার্ড মাস্টারের কাছে পরিচয় দিই, স্যার ও তো হবে গ্যাংরিং হয়ে গেছে, পায়ে মারা যাবে। আচ্ছা ভাই তো বললে হবে না, কে সুপার আছে চলো আমি যাবো। যখনই পরিচয় দিয়েছে এই সেরাকে ধরার জন্য বুদ্ধদেব বাবু গেছিলেন তখন হইচই পড়ে গেছে, হইচই। এসেই আমি বললাম হ্যাঁ এসে ওরা বোর্ড মিটিং করলো, করে বললো আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, শুনে রাখো সরকারি হসপিটাল বলছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, 2টো হসপিটাল বলছে নাইটেঙ্গেল আর বেলভিউ ছাড়া একে বাঁচাতে পারবে না। ওই তখন আমি এই খাস খবরে সুদীপ্ত সেনগুপ্ত ছিলেন, আমি ওনাকে বললাম যে সুদীপ্ত দা আপনি আমাকে নিয়ে অনেক প্রোগ্রাম করেছেন, আপনি ইমিডিয়েট লোক পাঠান, এই ঘটনা হয়েছে। উনি পাঠিয়ে দিলেন, আমি বাইকটা দিলাম যে আপনারা কে আছেন আমার কাছে চলে আসুন, আমার মায়ের হার আছে, এই হারটা দিয়ে আমি বললাম আমার মায়ের সোনার হার, আমি বেলভিউতে যাচ্ছি, আমার কাছে টাকা নেই, সেটাকে বাঁচাতে হবে, কারণ ও সুস্থ হওয়ার পরে ওকে আজকে গুলি করে মেরে দিচ্ছে, একে বাঁচাতেই হবে। বেলভিউতে যাই, বেলভিউতে গিয়ে বললো আপনাকে 15,000 টাকা জমা দিতে হবে। ভাই আমার কাছে নেই, আমি ঘটনাটা পুরো বললাম, আমি দার্জিলিং থেকে এসেছি, 5-7 হাজার টাকা। সেরাকে কারা মারতে চেয়েছিল?
ওর যে গ্যাংয়ের যারা, ওরা বলছে তুমি ভালো হলে হবে না, তুমি যে আর্মস ফার্ম গুলো সব জমা দিয়ে দিচ্ছ, আমরা ডাকাতি করতে পারছি না, বড়বাবু চলে গেছে, তুমি আমাদের আর্মস ফেরত দাও। তাহলে আপনারা ওদেরকে কেন আবার সঠিক পথে আনার চেষ্টা করলেন না, মানে ওদের গ্যাংটাকে? আমি তো চলে গেছি তো এখান থেকে, আমি তো তখন ছিলাম না, কিন্তু তার আগে তো মগরাট ফগরাট বহু ডাকাত আমি ভালো করে দিয়েছি, বহু। ও তো মেইন গ্যাং লিডার ছিল, ওকে ভালো করলাম, তার মানে পরবর্তীকালে ভালো হয়ে যাবে। কিন্তু পরবর্তীকালে প্রশাসন সেটা চাইলো না, যদি চাইতো তো হয়ে যেত ভালো। এবার আমি যখন ওখান থেকে, যখন ও পরবর্তীকালে বলে দিই একটা কথা, বিল হয়েছিল 38,000 টাকা বেলভিউতে। এই যাদবপুর থেকে এক ভদ্রলোক গিয়েছিলেন, গিয়ে আমার সাথে দেখা করে যে আমরা আপনার খুব ফ্যান, আমার ফ্যামিলি, আপনি কেন পুণ্য অর্জন করবেন, আমি পুরো টাকা দেবো। ওরা কনসিডার করলো বুদ্ধদেব বাবুর নাম বলাতে এই সেই ডাকাত, ওরা সেটা 38,000 টাকাটা 22,000 টাকা করে দিয়েছে। সেই 22,000 টাকা শুধু দেয়নি, কারণ ছেলের পা তো তখন ছোট হয়ে গেছে, বুট আলাদা। উনি যাদবপুরে ওনার বাড়িতে সেরাকে রেখেছিল 1 মাস। কি বলছে তুমি আমার কথা? 1 মাস তাকে রেখে সুস্থ করে বাড়িতে পাঠায়। আজকে সেই সেরা চোখ দিয়ে জল এসে যাবে আমার, শুনে রাখো। আমি যখন শিলিগুড়ি থেকে তিলজলা থানায় জয়েন করলাম, আবার শুরু করেছি ডাকাতদের ভালো করব, ভালো ছেলেরা যারা বিপদগামী তাদের ভালো করব। রুবি হসপিটালের পাশে একজন বলছে, বাবু আপনি আর বড় বড় কথা বলবেন না, আপনি মগরাহাটে একটা ডাকাতকে ভালো করে এসেছিলেন, ভালো হওয়ার পরে আজকে গুলি খেলো, আজকে দেউলা স্টেশনে ভিক্ষে করছে। বলে কি ভিক্ষে করছে? বলে হ্যাঁ। এই তখন আমি এসপির সাথে কথা বলি, ওকে তখন মেকানাইজড ভ্যান দেই, এবং সেই অনুষ্ঠানে আজকে মহাশ্বেতা দেবী শুরু করে, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত শুরু করে, শুভেন্দু বাবু থেকে, শুভেন্দু যে গান গায় যে শুভেন্দু মাইতি, উনি থেকে শুরু করে, রামকৃষ্ণ মিশনের মহারাজ থেকে সব এসেছিলেন। সেটা আজকে দেখো তার নাতি, আমি তার অন্নপ্রাশনে যাই, ভালো হয়ে গেছে। এই তো আমার বাড়িতে পুঁইশাক নিয়ে আসে, ভালো হয়ে গেছে। এখন এই ঘটনাটা শুধু একটা বললে হবে না, অনেক জায়গায়, কোচবিহারেও তো আমি করেছি, সব থানায় আমি গিয়ে করেছি, মহেশতলাতেও করেছি, ভালো ভালো ছেলেদের সহযোগিতা। স্যার, ডাকাতির কথা যখন হচ্ছে, আপনি সেরার কথা বললেন, সেখানে বলিউডেও আমরা প্রচুর ডাকাতির গল্প নিয়ে সিনেমা হচ্ছে দেখেছি, বাংলাতেও কিছুদিন আগে বহুরূপী রিলিজ হয়েছে, কিছুদিন পর রঘু ডাকাত আসছে পুজোর সময় দেবের। তো এই যে সিনেমায় আমরা যেরকম ভাবে ডাকাতকে দেখেছি বা গল্পের বইতে যেভাবে পড়েছি, রিয়েল লাইফ ডাকাতদের সঙ্গে এদের কতটা মিল বা অমিল রয়েছে বলে আপনার মনে হয়? দেখো, রিয়েল লাইফের সাথে যে সিনেমা দেখো, এর সাথে কোনো মিল নেই না। আচ্ছা, ওটা অনেক মানে নোনা জল ঢুকিয়ে দেয়। অ্যাকচুয়ালি তোমাকে মনে রাখতে হবে যে ফিল্মে যারা অভিনয় করে অনেক কষ্ট করে, কিন্তু ওখানে কিন্তু রিটেকের ব্যবস্থা আছে, না হলে রিটেক হয়। কিন্তু ডাকাতকে ধরতে গেলে ওখানে কিন্তু হয় ধরো নয় মরো, যদি না ধরতে পারো তোমাকে গুলি করে মেরে দেবে। এই জায়গাটার সাথে অনেক ডিফারেন্স। আর ডাকাতদের সিনেমায় যে সমস্ত দৃশ্য দেখায় ও সমস্ত নেই, ওগুলো নয়। ডাকাতরা দেখবে অত্যন্ত সাধারণ ছেলে, মধ্য অবস্থায় থাকে, চেহারা ভালো, অনেক অরিজিনাল যারা ডাকাত যে অ্যাকচুয়ালি ডাকাত গ্যাং লিড করে, তারা কিন্তু খুব চরিত্রবান হয়। তারা মদ খাবে না, তারা সিগারেট খাবে না, কিন্তু তার সাথে যারা থাকে তারা অসভ্যতা করে, বর্বরতা করে। এই যে সেরা ডাকাত, তুমি যদি মনে করে থাকো, দেখবে এই যে হাওয়া আসে না, প্রচন্ড হাওয়াকে আটকে রেখে যেমন আমরা ইলেকট্রিসিটি বের করি, তেমনি হচ্ছে সমুদ্রের জলকে আটকে আমরা অনেক কিছু আধুনিক প্রযুক্তির মাধ্যমে অনেক কিছু আমরা পেয়ে থাকি। এই ডাকাত ছেলেগুলো এত সাহস, এত শক্তি, তাদেরকে যদি আমরা কনভার্টেড করে সমাজে মূল স্রোতে আনি, আমার দেশ কিন্তু অনেক কিছু পেতে পারে। সেরাকে তো আপনি এনেছেন, তো এরকম কি হয়েছে কখনো যে আপনাকে কোনো অপরাধের কিনারা করতে কোনো ডাকাত নিজে হেল্প করেছে, এরকম কি হয়েছে? আমার খুব স্মরণীয় আছে 2001 সালে। হ্যাঁ, 2001 সালে, তখন সেরা অলরেডি সারেন্ডার করে গেছে, ধরে ফেলেছি, ভালো হয়ে গেছে, ধরা পড়ে গেছে, কোর্ট থেকে বেরিয়ে এসছে। আমাকে হঠাৎ এসপি বলছে যে অরিন্দম তুমি দেখো তো বিষ্ণুপুর থানা, মানে যেটা জোকা, ওই একটা রয়েছে তোমার ওখানে ডেড বডি, মানে মগরাহাট অস্তিত্ব ডাকাতের জায়গা, খুনের জায়গা, দেখো তো ওখানে ডেড বডি ফেলে গেছে। স্যার আমার এখানে তো সিন্স জয়েন এরকম তো হওয়ার ক্ষমতা নেই। বলে তুমি একটু দেখো, অত করো না, ওভার কনফিডেন্স করো না। তাই আমি বেরিয়েছি, খুঁজছি যে ডেড বডি যদি মাটিতে পুঁতে থাকে তাহলে তো লোক জানবে, আমাকে খবর দিয়ে দেবে। অনেক খোঁজার পরে এই সেরার সাথে আমার দেখা, এই গায়ের লোম না এই খাড়া হয়ে যাবে শুনলে খবরটা। তখন সেটা আমাকে দেখে বলছে, বাবু এখানে তুমি, মানে এই তোদের এখানে খুনটুন করে মাটিতে পুঁতে গেছে নাকি রে?
বলে আমাদের এখানে না বাবু, তুমি খুঁজছো? আমি বলে হ্যাঁ খুঁজছি তো, কোথাও পাচ্ছি না তো, শিয়াল ফিয়াল খেয়েছি কিনা। আমাকে বলছে যে বাবু তোমরা কি গো লেখাপড়া শিখেছো, তোমরা শিয়াল খুঁজে বের করবে? তোমরা আকাশে তাকিয়ে দেখো শকুন আছে কিনা। দেখো কি বলছে, আকাশে তাকিয়ে দেখো শকুন উঠছে কিনা। কেন? বলে মাটির তলায় পুঁতে থাকলেও শকুন কিন্তু ঠিক আইডেন্টিফাই করতে পারবে যেখানে মোড়া আছে। ওরা যদি ঘোরে তাহলে তুমি জানতে পারবে যে এখানে বড়ি পোতা আছে। তুমি ভাবতে পারছো যে আমি খুঁজছি একটা জায়গায় দেখছি যে 15-20টা শকুন ঘুরছে। দূরে দাঁড়িয়ে আছি, শকুন নামলো, তাড়াতাড়ি করে দৌড়ে থেকে সেই ডেড বডি বের করা। এই যে সেরা, ওর যে এত বুদ্ধি, এটা আমি একটা গল্পে লিখেছি যে এটা ভাবা যায় না। এরা কি বলতো, পুলিশের সোর্স করা হয়, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা যে আমার থানা এলাকায় থাকে, সোর্স হচ্ছে কি যারা ডাকাতি করে, ছিনতাই করে, তারা দায়িত্বে রুনুগুহ নিয়োগী। আজকে এত সাকসেস পেলো কেন? কারণ হচ্ছে সে যে ডাকাতরা ডাকাতি করতো, মার্ডার করতো, তারাই ও সোর্স হয়ে গেছে। আমারও সোর্স যেমন ওরা, প্লাস গ্রামের সাধারণ মানুষ আমাকে ফোনে জানিয়ে দিত। আমি যে থানায় গিয়ে যে বোর্ডে স্কুলে গিয়ে যে নাম্বার লিখে দিয়ে আসতাম, ওরা জানিয়ে দিত আমাকে। তারপরে আমি এলাকায় যখন যেতাম, আমি মাওতার বাজতে যেতাম, পিছনে তাকিয়ে দেখতাম হেলমেটের শাড়ি, ওই সেই বাসিওয়ালা মনে আছে, 50-60-100 ছেলে বাচ্চারা। এবং আমি আরেকটা করেছিলাম যে আমাকে কুমার শানু ফোন করেছিল যে আমি ওখানে বাচ্চাদের, সব তো ডাকাতির এলাকা, সকালবেলা ভোরের আলো বলে আমি একটা অনুষ্ঠান করতাম ভোর 6টা থেকে, সুস্বাস্থ্য করে আমি ওদের এক্সারসাইজ করতাম বিনা পয়সায়। তোমার আখির গুড়, আদা, ছোলা দিতাম। আমি ভাবতাম 50-60 জন হবে, কি 600-700 হয়ে গেল। এই যে মিস্টার গিয়াসউদ্দিন মোল্লা মিনিস্টার রয়েছে, ও 20 কেজি ছোলা দিত। হঠাৎ আমাকে কুমার শানু ফোন করছে যে আপনি খোঁজ খবরে দেখলাম আপনার এই হচ্ছে। আমি কুমার শানু বলে কি ব্যাপার ভাই এরকম? বলে আমি লোক পাঠাচ্ছি। সত্যি ও আসতে পারেনি, কিন্তু অরূপ প্রণয়কে পাঠিয়েছিল। মিঠুন চক্রবর্তী ফোন করেছিল যে আমি ওই জায়গাটা দেখতে যাবো। সুচিত্রা মিত্র তখন ক্যালকাটা শেরিফ, বলে আমি ওদের সাথে দেখতাম। কেন জানো? ওদের মধ্যে যে আমি ওদের গান গাওয়াতাম, জন্মদিন পালন করতাম। এক একটা বাচ্চার জন্মদিনের ডেট নেই। আমি নেতাজি সুভাষচন্দ্র 23শে জানুয়ারি, তারপরে তুমি মনে করে থাকো আমাদের স্বাধীনতা দিবস, ওই দিন ইয়ে করতাম, বার্থডে করতাম ওদের। 50 জন 60 জন, আমার বাজেট ছিল 10 টাকা করে লজেন্স দিতাম। জানো, একটা বাচ্চাকে যখন আমি 10 টাকার কেক দিচ্ছি, আমাকে বলছে যে পুলিশ কাকু তুমি না আমাকে কেক দিও না। আমি বললাম কেন? বলে তুমি তো আমার বাড়িতে গিয়ে বাবাকে বলেছো যে তুমি কোনো ছিনতাই ফিনতাই করবে না, আমরা আজকে 3 দিন খাচ্ছি না, আমাকে 2-3টে পাউরুটি কিনে দেবে। বিশ্বাস করো, ঈশ্বরে আমি তো ঈশ্বর বিশ্বাসী। আমি ওটাকে শুনে আমি ওকে কোলে নিয়ে বাজার থেকে চাল ডাল মাছ ফাছ কিনে বাড়িতে চলে গেলাম। কেন গেলাম? যে ছেলেটা ছিল সে কি করতো জানো তো, ট্রেনে গেলে যে ঘুম পাড়িয়ে দিত, অ্যাটিভেন 25 মিশিয়ে ঘুমন্ত অবস্থা মালপত্র নিয়ে যায়, এর গ্যাং করতো। আমি বলে দিয়েছিলাম খবরদার এগুলো করতে পারবে না। এই ছেলেটা সব ছেড়ে দিয়েছিল, কিন্তু খাবে কি? ওই জন্যই আমি ওদেরকে সব কিনে দিয়ে এসেছিলাম এবং ওকে বললাম কতদিন, মানে এটা তো দীর্ঘ, না শোনো না, শেষ হয়নি তো। তারপরে ওকে বললাম যে আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি বাজারে তরকারি নিয়ে বসো, আমি তোমাকে হেল্প করবো। যেটা আমি বাসন্তীতেও করেছি, ওই স্কুলের সামনে পড়েছি, 3-4টে ছেলে মদ বিক্রি করতে, তাদের বসিয়ে দিয়েছি। ও ছেলেটা ওই বাজারে সবাইকে বলে দিলাম আপনার ওর থেকে কিনো, ভালো হয়ে গেল। অতএব স্বাভাবিক কারণে তোমার ইচ্ছা থাকবে কি, এখন সুপিরিয়রকে খুশি করে এলাকা থেকে টাকা তুলে তুমি টাকা পাঠাবে, তাহলে এলাকার লোক জুতো বাড়ি মারবে। যখন যাবে তখন ভাববে এই আপদটা গেছে। আর যদি জনগণের উপকার করে, সেবাব্রতী মানসিকতা নিয়ে যদি জনগণের উপকার করো, যখন যাবে তারা কাঁদবে, গাড়ির সামনে শুয়ে পড়বে। যেমন আমাকে ক্যানিং ঘুটিয়ারি থেকে আসতে দিচ্ছিলাম, গাড়ির সামনে শুয়ে পড়েছিল। উস্তি থেকে কাঁদতে দিচ্ছিল, আসতে শুয়ে পড়েছিল, গাড়ি আসতে দিচ্ছিল। অতএব স্বাভাবিক করে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। অনেক ভালো পুলিশ অফিসার আছে, আমরা শিখেছি কার থেকে। এই যে ছদ্মবেশ আমি পড়তাম, নেতাজি সুভাষচন্দ্র বোস ঝাঁসি বাহিনী তৈরি করেছিলেন ইন দ্য ইয়ার 1943, তুমি দেখে নিও। সেই ঝাঁসি বাহিনী যখন নাকি ক্যাম্প করেছিল, যারা নাকি যুদ্ধ করতো, ইনজিওর্ড হলে তাদেরকে ট্রিটমেন্ট করাতো, এই মেয়েগুলো। নেতাজি সুভাষচন্দ্র বোস কখনো $2 সেজে, কখনো ডাক্তার সেজে কানে গিয়ে বলতো আমি তোমাদের নেতাজি, ভালো হয়ে আবার লড়াই করতে হবে, মাতৃভূমিকে মুক্ত করতে হবে। আমি ওই থেকে আমি কিন্তু এটা শিখেছি যে আমাকেও ছদ্মবেশ ধারণ করতে হবে। এই ছদ্মবেশ ধারণ করে তো আপনি সেরাকে ধরলেন। সেরাকে না, তুমি ভুল করছো। সেরাকে তুমি মগরাটে শুধু গিয়ে শুনে আসো যে আমি কতজনকে ধরেছি শাড়ি পরে।
বোরখা পরে বড় বউ সেজে। হ্যাঁ, এই অভিজ্ঞতাগুলো একটুখানি জানতে চাই। মানে এগুলো কি বলতো, বোরখা পরে কাকে ধরলেন, শাড়ি পরে কাকে ধরলেন? এই ধরো আজকে যেমন এই যে সেলিমের কথা তোমরা শোনো, মগরাহাট এখন খুব নাম, আমি বলতে চাই না কোন রাজনৈতিক দলে, কিন্তু ও ভালো হয়ে গেছিল, কিন্তু ও ত্রাস ছিল, ধরা যেতই না। তাদের যে গ্যাং যারা ছিল, এই যখন বোরখা পরে প্রথম 4 জনকে ধরলাম, ওকে খোকন বলে একটা ছেলেকে ধরলাম, তারপরে সৈদুলকে ধরলাম বোরখা পরে ধরে ফেলে। এবং তোমাকে বলে রাখি, মুসলিম মেয়েরা থানা জানলার পিছন দিক দিয়ে আমাকে 10-12টা বোরখা দিয়ে গেছিল, বাবুগো আমাদের এই বোরখা পরে তুমি ডাকাত ধরো। এবং আমি যখন নাকি ধরো শাড়ি পরে এলাকায় যেতাম, যেমন আমি তোমাকে বলে দিচ্ছি, ওটা হচ্ছে গিয়ে মরাপাই বলে একটা এলাকা, আচ্ছা, সেখানে যখন আমি শাড়ি পরে গেলাম, যখন ডাকাতটাকে ধরে ফেললাম, আমার কাছ থেকে এখনো পর্যন্ত কোনো গ্রামবাসী, কোনো ডাকাতের ফ্যামিলি কিন্তু আসামি ছিনতাই করেন, কারণ তারা হাসতো, হেসে ভাবতো যে বড়বাবু নিয়ে যাচ্ছে, ওকে ভালো করে দেবে। দেখবে ডাকাতদের প্রত্যেক বউয়েরা চায় যে ওরা রাত্রে থাকুক, ভালোভাবে থাকুক, সন্তানদের নিয়ে থাকুক, ঘুমাক, কিন্তু পুলিশ আসছে এই পালিয়ে যাচ্ছে, ওরা চায় না। এই যে আমি যেতাম, আমার এমন মনে আছে মরা পেয়ে যখন অ্যাকশন করে যখন পেলাম, ওই গ্রামের মেয়েরা, আমার যে শাড়িটা আছে, আমার শাড়ির তলায় কিন্তু প্যান্ট থাকতো, গেঞ্জি থাকতো, কিন্তু ওরা আমার শাড়ি খুলে নিল, নিয়ে সব ছিঁড়ে একটা করে নিয়ে নিত, মানে ছিঁড়ে কি ওরা স্মৃতি রাখতো। কিন্তু আজ পর্যন্ত আমি গর্ব করে বলি যে আমি এতগুলো থানায় অফিসার ইনচার্জগিরি করেছি, এতগুলো থানায় ছিলাম, মেটিয়াবুরুজ বলো, মহেশতলা বলো, এতগুলো থানায় ছিলাম, আজ পর্যন্ত আমার গাড়ি থেকে ঢিল মারেনি, যার জন্য মাঝে মাঝে বাস্ট হয়ে যাই। যে অফিসার ইনচার্জ হবে এমন লোক যাকে মানুষ বিশ্বাস করবে, রাত 2টোর সময় গেলে ভাববে যে, কারণ একটা অফিসার ইনচার্জ ওই এলাকায় কিন্তু ডিএম এর থেকেও পাওয়ার বেশি, মনে রাখবে। রাত 2টোর সময় একটা মেয়ে নির্যাতিতা হলে ডিএম কে ফোন করবে না, ওসির কাছেই যাবে, থানায় যাবে, কারণ সে মনে করবে থানা আমাকে শেল্টার দেবে। কিন্তু সেই সময় যদি তোমাকে দেখা হয় যে সে কোন পার্টি করে, সবুজ না লাল না হলুদ, দুর্ভাগ্য জিনিস। এই যে কিছুদিন আগে শেখ শাহজাহান এতদিন লুকিয়ে ছিল এবং তারপর নিজের এলাকা থেকেই সে বেরোলো, তো এটা কি মনে হয় পুলিশ সেইভাবে তদন্ত করেনি সেই কারণেই? মানে আপনার কি মনে হয় সেটাতে? দেখো, আমার খুব দুঃখ হয় এই কারণেই যে পুলিশ যদি ইচ্ছা করে এলাকা কন্ট্রোল করে দিতে পারে, তাতে কি হয়, সরকারের সুনাম হয়। এই যে তুমি আজকে কথাটা বলেছো, তোমাকে আজকে বলি, আমি বলতে চাচ্ছিলাম না, বলি 2019 সালে লোকসভার পরে সন্দেশখালিতে যেভাবে মাসের পর মাস, বছরের পর বছর নারীদের উপর অত্যাচার হয়েছে, আমি একটা নাম বলবো, রেখা পাত্র বলে একটি মেয়ে। তুমি মনে করে দেখো যে সেইখানে কি অপরাধ ছিল। ভাঙিপাড়া বলে একটা গ্রামে 144টা ভোট একটা অন্য অপোজিট পার্টি পেয়েছিল, ভাঙিপাড়াটা ম্যাশড করে দিয়েছিল। এই মাননীয় মুখ্যমন্ত্রী অনেক জাস্টিস দেওয়ার জন্য সিআইডিকে দিয়েছিল কেসটা। এই শাহজাহান সহ 22 জন আজকে দাঁড়িয়ে থেকে হত্যাটা করিয়েছিল, গ্রামটা জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু খুব দুর্ভাগ্য কি, চার্জশিট যখন দেয় তাদের নাম সব বাদ দিয়ে দিয়েছিল। কেন আজকে কথা বলছি, আমি এভিডেন্স ছাড়া কথা বলি না। তুমি দেখবে এই কেসটা যখন নাকি জনস্বার্থ মামলা হয়, যখন হাইকোর্ট তাদের সিডি চায় যে তুমি কোন গ্রাউন্ডে এই সমস্ত আসামি ছেড়েছো, এই সিআইডি ভালো ভালো অফিসার আছে, কিন্তু আজকে এই শাহজাহানকে বাঁচাবার জন্য আজকে যখন নাকি তাদেরকে অ্যাকুইটেড করে দিল, বাদ দিয়ে দিল, এরাই আবার কিন্তু এসসিডি মানে সাপ্লিমেন্টারি কেস ডায়েরি দিয়ে তার কিন্তু আজকে চার্জশিটে তার নাম ঢুকিয়ে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে তুমি জাস্টিস দেবে না? যে মেয়েটাকে ধর্ষণ করলে সেই আসামিটা আজকে এলাকায় ফুলের মালা পরে ঘুরে, সেই মেয়েটার মনে কি জাগে? প্রত্যেকটা বাড়িতে তো মহিলাদের উপর নির্যাতন করা হয়েছে, মা মেয়ে, তারা ক্যামেরার সামনে এটা বলেছে। আমি অল ইন্ডিয়া লিগাল এইড ফোরাম থেকে আমি সন্দেশখালী গিয়েছিলাম, আমার চোখ দিয়ে টিয়ার্স ওয়ার রোলিং থ্রু মাই চিক। এইরকম অত্যাচার স্বাধীনতা হওয়ার পরে মাসের পর মাস, বছরের পর বছর এই সন্দেশখালীতে হচ্ছে, তারা নীরবে সহ্য করছে। থানার সামনে, এসডিপিওর সামনে ডিস্ট্রিক্ট ভাগ করা হয়েছে, এসপি এখন কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে কাকদ্বীপ এসপি করেছে, নানা রকম এসপি করেছে। ইজ ইট দ্য এক্সাম্পল? মেয়েগুলো বলতে পারছে না কিছু, যাকে খুশি তুলে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ভাবা যায় এই স্বাধীনতা আমরা চেয়েছি, এই স্বাধীনতার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ নরনারী আজকে হাসি মুখে মৃত্যুকে বরণ করেছে। আমি ভাবতে পারি না। আজকে তোমাকে বলতে বাধ্য হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে উনি কিন্তু এই ঘটনা পরে কিছুদিন আগে সন্দেশখালীতে গিয়েছিলেন মানুষের মনোবল বাড়াবার জন্য। ভালো কথা বলেছেন। কেন আজকে বলছি, এই শাহজাহান আজকে প্রেসিডেন্সি জেলে থেকে হুমকি দিচ্ছে এবং তার হুমকিতে আজকে সরকারি জমিগুলো আবার অধিগ্রহণ করা শুরু হয়ে গেছে।
এই শাহজাহান আজকে থাইল্যান্ড থেকে রিভলভার নিয়েছে, প্রমাণ হচ্ছে। কে সে? এই শাহজাহান হচ্ছে সেই ব্যক্তি 2021 সালে মিস্টার সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন ত্রাণ দিতে গিয়েছিল সরবেরিয়াতে দুটো গাড়ি নিয়ে, শাহজাহান তার কলার ধরে, মন্ত্রী 2021 সাল, কলার ধরে টেনে নামিয়ে ওকে বলে এখান থেকে ভাগো। একটা শাহজাহান, একটা রাজনৈতিক নেতার হিরো, সে মন্ত্রীকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। সিদ্দিকুল্লাহ বাবু এখানে এসে মৌনব্রত পালন করলেন। এই হচ্ছে সেই শাহজাহান। ভাবা যায় এর পিছনে যদি আজকে রাজনৈতিক দলের যদি প্রাণ ভরা আশীর্বাদ না থাকে, 10 মিনিট লাগে, 10 মিনিট সালা মাইকিং করবো, হয় ভালো হও না এলাকা ছাড়ো, নয় গুলির লড়াই হবে। কারণ ভোটের রাজনীতি, তোমরা যা খুশি করো, আমাকে ভোটটা পাইয়ে দিতে হবে, এটা হয় না। এভাবে কিন্তু এটা কন্টিনিউ হতে পারে না। ইতিহাস তাই বলে, যারা করে তারা সম্পূর্ণ ভুল করছে এবং এটা সরকারের চরম বদনাম হচ্ছে, চরম বদনাম। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলছি আজকে, তুমি আদারওয়াইজ দিও। এই যে কাশ্মীর আমরা কথা বলছি, কাশ্মীরে যে 2024 সাল ইলেকশন 3টে ফেজে হলো, তুমি শুনেছো কোথায় ব্লাডশেড, বোম একটাও হয়নি। এবং 90টা সিটের মধ্যে 49টা ভোটে কিন্তু আজকে ওমর আব্দুল্লাহ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হলো তো। আচ্ছা, যখন বিজেপি হারছে ওখানে রংবাজি করে ভিডিওকে দিয়ে আজকে ভোট দখল হয়েছে, দেখেছো কি? হয়নি। ভারতে এখন টোটাল 35 থেকে 36টা স্টেট। তুমি আমাকে বলো পশ্চিমবঙ্গ ছাড়া, আমাকে অনেকে গালিগালাজ করবে, পশ্চিমবঙ্গ ছাড়া এমন কোন স্টেট 2018, 2019, 2021, 2023 এতগুলো মানুষের মৃত্যু, 2023-এ 56 জন মৃত্যু কোন স্টেটে হয়েছে? আজকে আমরা নীরবে বসে আছি। আমাদের ভাবতে হবে তো যে কেন আজকে হচ্ছে, কেন আজকে হত্যা। আজকে কেন্দ্রীয় বাহিনী আসছে, কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে বলে দিই দর্শকবৃন্দ, আপনারা যারা শুনছেন, অনেকের ধারণা আছে কেন্দ্রীয় বাহিনী ইলেকশন করেছে, একদম বাজে কথা। কারণ কেন্দ্রীয় বাহিনী কোনো ক্ষমতাই থাকে না। কেন্দ্রীয় বাহিনী আজকে প্যারামিলিটারি ফোর্স উইল মুভ অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দ্য লোকাল পুলিশ অফিসার। ওদের কিচ্ছু করার ক্ষমতা থাকে না। তাহলে তারা আসে কেন? আসে কেন? পুলিশকে সাহায্য করার জন্য। এলাকায় একটা রুট মার্চ করে দেখিয়ে দিল কত সাল, ফালতু এগুলো কোনো গুরুত্বই নেই। আমি মনে করে থাকি যে সমস্ত স্টেটে আজকে গণতন্ত্র হত্যা করা হচ্ছে, সেখানে আজকে রাষ্ট্রপতির শাসনের মাধ্যমে করতে। আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমি বীর দর্পে বলি, 56টা থেকে 57টা যে মুখ্যমন্ত্রী আজকে প্রকল্প করেছে, যেমন কন্যাশ্রী করেছে, আজকে লক্ষ্মী ভান্ডার করেছে, কোন স্টেটে করেনি। তো এগুলো যদি বাস্তবে পরিণত হতো, মানুষ ওই পেলে গোল করলে যেমন সোজা গলে গিয়ে ঢোকে, মানুষ সোজা গিয়ে ভোটটা দিত। তুমি গায়ের জোরে ভোট হচ্ছে তো। তাহলে মানুষ আজকে মুর্শিদাবাদে দেখো, মোথাবাড়ি ঘটনা পরে আজকে মানে 2nd জানুয়ারি 2025-এ মর্নিং শোজ দ্য ডেজ, মালদাতে বাবলা সরকার বলে একজন, আমি মালদার চাকরি করেছি, খুব জনপ্রিয় নেতা, তাকে যখন মার্ডার করে দেয় মুখ্যমন্ত্রী আজকে এসপি-কে যা তা করেছে, ডিজি যা তা করেছে, যে সোর্স ইনফরমেশন কোথায়। আমি আজ পর্যন্ত কোনোদিন শুনিনি কোনো মুখ্যমন্ত্রী এসপি-কে এরকম ভাবে থ্রেট করে যে কেন মারা গেল তুমি বলো, সোর্স কেন ছিল না। আচ্ছা বলো। তারপরে মোথাবাড়ি ঘটনা, তারপরে তুমি দেখো মুর্শিদাবাদের ঘটনা, এক্স্যাক্টলি। আজকে আগুন লাগিয়ে দিচ্ছে, বাড়িগুলোতে জল পাবে না বলে লাইট ডিসকানেক্ট করে দিচ্ছে। আজকে হাইকোর্ট থেকে যে 3 জনের কমিটি করেছে, তারা দেখো স্পষ্ট বলেছে আন্ডার দ্য লিডারশিপ অফ লোকাল কাউন্সিলর, আজকে কিভাবে দেখে দেখে আজকে হত্যাগুলো হয়েছে। আমি এগুলো কোনো সভ্য দেশে হয়, কোনো প্রয়োজন ছিল না। কেন? আজকে যে ঘটনাগুলো ঘটছে, অনেকে যারা খবর রাখেন, বন্দে ভারত যে ট্রেনটা যাচ্ছে, তুমি দেখো মুর্শিদাবাদে কিভাবে ঢিল মেরে ভেঙে দিয়েছে, এবং বলা হচ্ছে এটা নাকি আজকে কিষানগঞ্জে। মিথ্যে কথা। এই যে তোষণ রাজনীতি চলছে, অশিক্ষিত ছেলেগুলোকে আজকে মিসগাইডেড করে দিচ্ছে। স্যার, আপনি একটু আগেই যেটা বলছিলেন যে প্রচুর মুসলমান অধ্যুষিত জায়গায় আপনি কাজ করেছেন এবং তারা আপনাকে অনেক হেল্প করেছেন। তো এইখান থেকেই আমার প্রশ্ন হচ্ছে যে নিষিদ্ধ পল্লীতে যে মেয়েরা থাকে, তাদেরও একটা ট্রাফিকিং এর যে ব্যাপারটা, সেখানে মুসলিম কমিউনিটির মহিলাদের বেশি দেখা যায়। তো সেই ব্যাপারেও আপনার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, সেটা যদি একটু শেয়ার করেন। দেখো বাবা, আমি ক্যালকাটা যত নিষিদ্ধ পল্লী ম্যাক্সিমাম, সেগুলো যেমন আমি রেড করেছি, দিল্লি, বোম্বে, পুনে এগুলো রেড করেছি। বলতে দ্বিধা নেই যে পুনে এবং বিভিন্ন জায়গা মুসলিম মেয়েদের, ওখানের মধ্যে যে সমস্ত মেয়েরা থাকে তার মধ্যে নেপালি অনেক আছে। নেপালি, আচ্ছা, নেপালি আছে, আবার মুসলিম মেয়ে বেশি। এটাই আমি জিজ্ঞাসা করছি যে এটা কারণ হচ্ছে কি, এদের অজ্ঞতা, অর্থনৈতিক অভাব এবং লোভ। কি লোভ?
একজন বললো যে তুই এখানে কাজ করিস, বাড়ি কত টাকা পাস? 3,000 টাকা, 8,000 টাকা দেবে। আচ্ছা, এই যে ওরা যাচ্ছে তার মা বাবাকেও বলে না। হাওড়া স্টেশনে গেল, থামস আপ খাওয়ালো, ওর মধ্যে অ্যাটিভেন 25, এই সর্ষের দানার মতো অ্যাটিভেন 25 দিল, বা আইসক্রিমের মধ্যে দিল, খেলো, আনকনসিয়াসনেস, জিপ টাং সিজড হয়ে গেল। ট্রেনের টিকিট আগে কাটা থাকে, রওনা হলো, যখন দিল্লিতে নামলো 8 ঘন্টা পর্যন্ত ওদের সেন্স থাকে না, যখন জাগলো, যে ফিরে পেলো, তখন দেখলো বিক্রি হয়ে গেছে। এগুলো আমি উদ্ধার করেছি। এই টোপগুলো কারা দিত, কিভাবে দিত? যেমন আমি তোমাকে বলি বাসন্তীর একটা ঘটনা, অনেকের মধ্যে একটা ঘটনাই বলছি। 19শে জুলাই 2011 সাল, তোমার মনে আছে? 2011-তে হ্যাঁ 2011-তে মাননীয় মুখ্যমন্ত্রী ক্যানিং গিয়েছিল। সেখানে উজির আলী শেখ বলে একজন বয়স্ক লোক, মুখ্যমন্ত্রী মানে উনি তো ঢুকে গেছে, যে পাঁচে বলে আমার নাতিকে তুমি উদ্ধার করো। মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক, সে কি বলে আজ 2.5 বছর ধরে মিসিং হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, নানা রকম। উনি ফিরলেন, ডিজিকে বললেন, ডিজি এসপিকে বললেন, এসপি আমাকে তখন 19শে জুলাই আমাকে ডাকলেন। যখন আমি আমার এসপির ঘরে গেলাম, তখন দেখছি একজন বয়স্ক লোক, একটা ইয়ং ছেলে বসে আছে। আমাকে বলছে, অরিন্দম, অ্যাজ ডিজায়ার্ড বাই চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, তোমাকে মনে রাখতে হবে এই ছেলেটির বোনকে আজকে 2.5 বছর ধরে পাওয়া যাচ্ছে না, বাসন্তী থানা একটা ডায়েরি করে রেখেছে, তোমায় ট্রেস আউট করতে হবে। আমি বললাম, স্যার ঠিক আছে, বলে দাও, জিজ্ঞাসাবাদ করো। কিচ্ছু নেই, কোনো খবর নেই, কোথায় নিয়ে গেছে না নিয়ে গেছে কিচ্ছু নেই, জিজ্ঞাসাবাদ করে সেই দিন রাত্রে রওনা হয়েছে। কোথায়? বোম্বে। আচ্ছা, দিল্লিতে। হ্যাঁ, এই দুজনকে নিয়ে। এই লিডটা কিভাবে পেলেন যে দিল্লিতে? ওরা বলছে যে হয় দিল্লি নয় বোম্বেতে হয়তো বিক্রি করে দিয়েছে, ওরা বলছে তো কথাটা, আমরা বুঝতে পারছি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কোনো খবর নেই, কিচ্ছু নেই আমাদের হাতে। কারণ আমি যেহেতু বিগত দিনে অ্যারেস্ট করেছি, দিল্লির 125 JB লেন আমি জানি, ওখানে বাংলা মেয়েগুলোকে নিয়ে রাখে। আমি বললাম চলো দিল্লি যাই। ওখানে আমার সোর্স ছিল শক্তি বাহিনী, এখন আমার সাথে আলাপ আছে। ওরা সাথে খুঁজে টুজে 2 দিন থেকে পেলাম না। এই শক্তি বাহিনীটা কি একটু জানবো? শক্তি বাহিনী ওখানে হচ্ছে কি এই হিউম্যান ট্রাফিকের এগেইনস্টে দারুণ লড়াই করছে, দারুণ, দিল্লিতে। এখনো হুগলি থেকে, হাওড়া থেকে অনেক অফিসার যায়, আমার থেকে হেল্প নিয়ে যায়। তো তাদের সঙ্গে কথা বলেও আপনি কোনো খোঁজ পেলেন না? আমি তো যাচ্ছি রেড করতে। আচ্ছা, ওদেরকে বললাম তোমরা খুঁজে বের করো এরকম মেয়ে এসছে কিনা, এরকম চেয়ার, ছবি টবি দিলেন। তারপর হলো না, তখন আমি বললাম তাহলে তো ভাই বোম্বে যেতে হবে। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন, তোমার মনটা মনে রাখবো। আমি বোম্বেতে, পুনাতে এর আগে যে সমস্তগুলো রিকভারি করেছি, থানা থেকে গেলেই কিন্তু খবর দিয়ে দিত, কিন্তু আমি ট্রেস আউট করেছি, কিন্তু খুব পরিশ্রম করতে হয়েছে, খুব রিস্ক নিতে হয়েছে। আমি ভাবলাম এবার আমি আর থানায় যাবো না, ফরেস্টখানা পুলিশ স্টেশন। ওখানে এক এসআই ছিল, সে আমাকে বললো যে স্যার আপনি কিন্তু থানায় যাবেন না, আপনি তো বিগত দিনে দেখেছেন এখানে হুগলির কতগুলো ছেলে সোনা বিক্রি করে, গণেশ মূর্তি পুজো করে, সব মুসলিম ছেলে, দুর্গা পুজো করে, আপনি ওদের ক্লাবে চলে যান। তা আমি ওখান থেকে ট্রেন থেকে নেমেই ক্লাবে চলে গেছি। আর সেইবারই কিন্তু আমার শারদীয়া বর্তমানে আমার লাইফ হিস্ট্রি বেরিয়েছে, বাঘবন্দি খেলা বলে শারদীয়া বর্তমানে। এবার আমি যখন ওখানে ক্লাবে গেলাম, ক্লাবে যাওয়ার পরে আমার কে সেক্রেটারি এখানে আছে, কেন ভাই কি কোথা থেকে এসছেন? আমি তো ইউনিফর্ম পরা নেই তখন। তখন আমি যখন পরিচয় দিলাম, আমার নাম বলে স্যার আপনি কলকাতা থেকে এসেছেন, আপনি কি সেই অরিন্দম আছেন? এই দাঁড়া বলে আলমারি থেকে দেখি এই শারদীয়া বর্তমান বইটা বের করেছে। সাথে সাথে ছেলেরা এলো, ঘটনা বললাম, বলার পরে স্যার আপনি চুপচাপ থাকুন, আমরা বের করে দিচ্ছি। তাজ বিল্ডিং বলে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে কিন্তু সব পশ্চিমবঙ্গ থেকে সমস্ত বাঙালি মেয়েরা, কলকাতা মেয়ে, দার্জিলিং ফার্জিলিং ওইখানে থাকে। আমাকে ফিরে এসে বললো স্যার 400 মেয়ে আছে। 400 মেয়ে আছে? আপনি কি করে ট্রেস আউট? ট্রাফিক হয়ে এসেছে? হ্যাঁ, সব ওখানে। কি করে আপনি ওদের বের করবেন? আমি বললাম, তখন ওর যে ভাই ছিল উজিরা, ওর ভাই ছিল শাহজাহান, শাহজাহান নাকি নামটা ভুলে গেল। ওকে বললাম আমরা রওনা হব, তুই চিৎকার করবি ওর নাম ধরে, নামটা একটু চেঞ্জ করে বলছি, আয়না আয়না আমি তোর ভাই এসছি বাসন্তী থেকে, কোথায় আছিস তাড়াতাড়ি বল, চিৎকার। এবার আমরা যখন ওখানে গেছি, আমার সাথে 2জন কনস্টেবল, 2জন লেডি কনস্টেবল, একজন সাব ইন্সপেক্টর, আমি, নো রিভলভার। ওকে। এবার আমি যখন ওকে বলছি তুই চিৎকার কর, ওর তখন হয়েছে কি, মানে ওর না হাঁসের মতো গলা, হাঁস যেটাকে না রাজার, এরকম চিৎকার, সর্বনাশ করেছে। এবার আমি চিৎকার শুরু করলাম, যায় না তুই কোথায়, আমি বাসন্তী থেকে এসছি, তুই কোথায় তুই বল। তখন বলছে যে আমি 4 তলায়। আমি বললাম কি রং করেছি? লাল সালোয়ার সামিজ পরে আছি, তোমরা তাড়াতাড়ি এসে। ঝড়ের বেগে উপরে উঠে গেল।
এই গায়ের লোম খাড়া হয়। এবার ওখানে উঠে গিয়ে যখন তুমি তাদের রেডি হয়ে যাও, সিজার লিস্ট আর সার্চ লিস্ট তাড়াতাড়ি করে এইবার বাথরুম থেকে একটা মেয়ে চিৎকার করছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাথরুমের মধ্যে ঢুকিয়ে রেখেছে, বাঁচান বাঁচান। দরজা ভেঙে ভিতরে ঢুকেছি, দেখি একটা মেয়ে, তুমি আমার ঘরে দেখবে ছবিটা রয়েছে। ওকে যখন উদ্ধার করছি বলে, স্যার আমাকে দেখুন আজকে এই করেছে, 16-17 বছরের মেয়ে, দেখুন আমাকে সিগারেটের ছাকা দিয়ে কি করেছে, আমাকে বাঁচান। এইবার ওকে যখন আমি উদ্ধার করতে গেছি, এই তখন বাহিনী আমাকে আটকালো যে না, আপনি আয়নাকে নিয়ে যেতে পারেন, শি ইজ ওয়ান্টেড ইন ইউর কেস, কিন্তু এই আয়নার তো নাম নেই। আমি ইয়ার্কি মারা জায়গা পাচ্ছ না তোমরা? হ্যাঁ, তোমরা আমাকে ইনভেস্টিগেশন শেখাচ্ছ, আমার ইউনিফর্ম পরা, আমি সারা ভারতে ঘুরতে পারি, ন্যাকামি করছো। তখন আমার কলার ধরে টানাটানি করে, মেয়েগুলোকে টানাটানি করে, আমি তখন ভাবলাম যে আমার মৃত্যু অবধারিত। আপনার কাছে তো রিভলভারও ছিল না, কিছু নেই, তুমি গুগলসে দেখো না কি লিখেছে আমাকে। কি অবস্থা। এইবার সেই সময় আমি শুধু মাকে ডাকছি, আর আমি ভাবছি বোধহয় আমার মৃত্যু হবে। সেই সময় এই যে মেয়েটাকে উদ্ধার করেছি তারা কিন্তু অসাধারণ কাজ করেছে। চাকু ঘর থেকে নিয়ে এসে আমার মায়ের দাদার গায়ে হাত দিলাম, মেরে দেবো একবার, এরম বলছে মেয়েটা। এইবার আমি কি করলাম, বুদ্ধি করে মোবাইলে ইনকামিং কল করলাম, ক্রিং ক্রিং ক্রিং, হ্যাঁ कितना मिलिट्री फोर्स आपका पास है, कितना स्टैंड गन है, और 36 जरूरत नहीं है, 30 स्टैंड गन लेकर ताजबीन को घिर लीजिए, जरूरत होगा फायरिंग करे, दिस इज माय ऑर्डर टू किल द पर्सन। আমার ড্রেসটা ছিল মিলিটারি ড্রেস। ওরা দেখলো যে সালে তো মিলিটারি অ্যাকশন হচ্ছে, ওরা ইনস্ট্যান্টলি যখন হলো তখন আমার কাছে পুলিশ, স্যার हम पहचाना नहीं है, तो पुलिस से कोई आदमी नहीं, बोले भाग স্যার। তখন জানো অফেন্সিভ ইজ দ্য বেস্ট ডিফেন্সিভ। তারপরে থানায় নিয়ে আসা হয়, অনেক কষ্টে তাদেরকে নিয়ে আসা হয়, পূজাকে নিয়ে আসা হয়, সবাইকে নিয়ে আসা হয়, এবং সবচেয়ে আমার কষ্টদায়ক ঘটনা হচ্ছে যে তাদের কনভিকশনও করে দিচ্ছি 10 বছর। কিন্তু আজকে এই কথাটা বলছি, যারা দর্শকবৃন্দ শুনবেন, অনেক বড় বড় কথা বলে। আজকে যে মেয়েটির জন্য মুখ্যমন্ত্রী আজকে পর্যন্ত ইন্টারেস্টেড, সেই মেয়েটি আজকে সংখ্যালঘু সম্প্রদায় আজকে অনেক যায়, এবং সাবিত্রী মিত্র ছিল তখন মানব কল্যাণে, আমি ওনাকে পর্যন্ত ফোন করে দিয়েছিলাম যে আমরা একটা হেল্প করুন। কিছুদিন পরে এসে বলছে, স্যার আমি যখন ওখানে ছিলাম আমার 2 ছেলে ভালো ছিল, আমি শ্বশুরবাড়িতে যখন এসেছি আমাকে বলছে তুই নোংরা কাজ করেছিস, সেখান থেকে বেরো। আমি স্যার আমার 2 সন্তানকে নিয়ে বাপের বাড়ি গোয়াল ঘরে থাকি, আপনি আমাকে বাঁচান, আমি না তো আজকে কয়েকদিনের মধ্যে আমি আবার সেই ব্রথেলে চলে যাব, 2টো বাচ্চা, পেটের জ্বালা বড় জ্বালা স্যার, আমি ওখানে চলে গেছি। আমি শুনে রাখো, আমি তখন এসপির কাছে গিয়ে কাঁদছিলাম যে স্যার আপনি বলেছিলেন আমাকে যে মুখ্যমন্ত্রীর অর্ডারে যাকে রিকভারি করা হয় সে যদি আজকে ফাইন্ডিং নো আদার অল্টারনেট আজকে আবার সেই ব্রথেলে যায়, তাহলে যে সমস্ত মেয়েকে আমরা উদ্ধার করছি তাদের হিস্ট্রি কি? আমি স্যার চাকরি করবো না। তখন আমাকে এসপি বলছে তুমি অনেক অরিন্দম, তুমি অনেককে রিহ্যাবিলিটেট করো, ওকে এই আমার স্কুলে দেখো আজকে তাকে এই আমার কাজ করছে সীমন্তী নিয়ে না, ওখানে আমরা কাজ, ওকে 22,000 টাকা দেওয়া হয়, 200 না 400 মুরগির বাচ্চা দেওয়া হয়, শাড়ি দেওয়া হয় 20টা। আজকে তুমি যাও বাসন্তীতে 1,500 মুরগির মালকিন আমাকে ভাইফোঁটা দিতে আসে, হ্যাঁ মাঝে মাঝে মুরগির ডিম নিয়ে আসে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে কেন আজকে তোমাকে বলে দিই, আমি যে সমস্ত মেয়েগুলোকে উদ্ধার করেছি, ভালো ভালো কলেজের মেয়ে, তোমরা যে বার্থডে পার্টিতে যাও, বার্থডে পার্টিতে গিয়ে কখনো দেখবে কোনো ছেলে তোমার উপর খুব বেশি ইনিশিয়েটিভ দেখাচ্ছে, এটা খাচ্ছি, তোমাকে যে থামস আপ দিচ্ছে তুমি বলে খাবো না, আমি লিমকা খাবো। তোমাকে যদি লিমকা দেয় তুমি বলে আমি ঠান্ডা জল খাবো। তুমি জানবে যে এর মধ্যে অ্যাটিভেন্ট 25 মেশানো আছে, তুমি সেন্সলেস হলে তোমার ভিডিও টিলিও করে ব্ল্যাকমেলিং করবে। এরকম অনেক ঘটনা আছে, অনেক ঘটনা ঘটছে। আরো একটা কথা তোমাকে বলেছি যেটা আমি এখন শেষ করব। একটি কলকাতা খুব নাম করা মেয়ে, কলেজে স্কুলের মেয়ে, খুব নাম করা, সে মিসিং হয়ে গেল। তাকে ধরলাম, ধরা পড়ে উদ্ধার হলো কি, সে বলছে যে আমি একটা ফুচকা খেতে গিয়েছিলাম, ফুচকাটা খাওয়ার পরে আমার মাথাটা কিরকম করছে। তখন একটা মেয়ে এসে বলছে এই মুখটা মুছে, মুখটা মুছে। আমি যখন মুখটা মুছেছি আমার কিছু মনে নেই। সেই মেয়েটাকে উদ্ধার করেছিলাম, সে উদ্ধার করার পরে সেই আসামি ধরাও পড়েছিলাম। ভাই দেখো, যে দেবতা যে ফুলে তুষ্ট আমি সেই ফুল দেই, মানে হিউম্যান রাইটস রয়েছে, আমি বলতে পারবো না যে আমি মেরেছি। যদি কালী ঠাকুর হয় জবা দেব, মা সরস্বতী হলে গাঁদা ফুল দেব। ওকে সেই ফুলের মালা পরিয়ে ওকে স্বীকার করে কি, ওর মধ্যে তাদেরকে আজকে হিপনোটাইজ করার জন্য আজকে কেউ নাইট্রাইজ অক্সাইড,
ওই যে মেয়েটা যখন নাকি ওকে মুখটা মুছতে দিল না, তখন নাইট্রাস অক্সাইড স্প্রে করে দিয়ে যখন তুমি মুছলে নিঃশ্বাস নিচ্ছ, তখন তোমাকে সংক্রমিত হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্য, মেয়েটা বলছে যে আমাকে যে মেয়েটা দিয়েছিল স্যার, আমি তাকেই ফলো করতে করতে আমি চলে গেছি। তার কিছু সেন্স কাজ ছিল, যেটা সাধু বাবারা করে। এই ঢ্যামরা সাধু বাবার থেকে অ্যালার্ট। এদের কিন্তু আমি কোমরে দড়ি বেঁধে বেঁধে ঘুরিয়েছি। এদের নিজেদের সংসারের অশান্তি বউ ঝাঁটা দিয়ে পেটাচ্ছে, আর বলছি গৃহশান্তির জন্য তাবিজ দিন। এদের দেখবে, আমি বলছি এদের দেখবে বড় বড় নোক বাড়িতে যজ্ঞ করার সময় ওই চরণামৃতর মধ্যে ওই অ্যাটিভেন 25 মিশিয়ে দিয়ে বলছে মা খাও, আর যখন খাচ্ছে সব চুরি করে নিয়ে পালাচ্ছে। এরকম সাধু বাবা ধরেছেন আপনি? আরে ভাই, রুবি হসপিটালের পিছনে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘুরিয়েছি। টিভিতে সেই শালা এখন নেই আর, হ্যাঁ এলাকায় ঘুরিয়েছি তাকে, রোজ টিভিতে আসতো, তারাপীঠে যেত। কত ছেলে মেয়ে আমার সাথে রয়েছে, কারণ তার বউ আমাকে ফোন করে বলছে স্যার রাত্রেবেলা দেখুন কি অসভ্যতা করছে, সব ইয়ং মেয়েদেরগুলোকে নিয়ে আমার ঘরে ঢোকে, আমার ছেলে এখন ক্লাস 10-এ পড়ে, আমি কালকে খুব ঝাঁটা দিয়ে পিটিয়েছি। আমি তাই নাকি, দাঁড়ান আমি আসছি। তারপর শালাকে ধরে নিয়েছিলাম, ধরে নিয়ে এসে এলাকায় ঘুরিয়েছি। বলে শালা তুমি টিভিতে রোজ বলছো গৃহশান্তি, আর তাবিজ দিচ্ছে, আর নিজের ঝাঁটা দিয়ে মারছে। আবার টিভি, আমি বলছি না নাম, আমি টিভি ওকে ডেকেছিলাম যে যখন ঝাঁটা দিয়ে মারছি বলবি তুই ওটা তুলবি। ও ওটা তুলেছে, তোলার পরে সে আমাকে, আমি বলছি কালকের থেকে দিচ্ছি চালা। ও পায়ে পড়েছে, বাবু স্যার আপনি এটা চালান না, তোমার বউ ঝাঁটা দিয়ে পেটাচ্ছে আর শালা তুমি বলছো গৃহশান্তি। হ্যাঁ শালা তোমাকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো এলাকা। ওই রুবির পিছন দিক থেকে আজও যাও না, গিয়ে দেখো না যে কি করে শালাকে এলাকা ঘুরিয়েছে। আর তার বাড়ি দেখবে, ওখানে শুটিং হয়, এরা শুটিং করতে যাচ্ছে বাড়িতে, অথচ দেখো শালা নারী খাদক, বদ শালা, অসভ্য বর্বর শালা, এই সমস্ত। সাধু বাবা এখন কি অবস্থা? ও তো আমি এখন টিভিতে দেখি না। মাঝে তারাপীঠে গিয়েছিলাম, একদিন দেখছি যে ওই রিক্সা করে যাচ্ছে, তাই বলে এই তুই আবার এখানে, বাবু বাবু কোথায় যাচ্ছি বলে গেল ভগবান জানি। ওইখানে পর্যন্ত কি ওই যে গৃহশান্তি করার জন্য যজ্ঞ ফজ্ঞ সব 2 নম্বরে। তবে আমি বলি, শেষ করবো একটা কথা বলে, অনেকে পুলিশে জয়েন করতে ভয় পায়, লজ্জা পায়। তোমাদের মতো যারা আজকে ইয়ং ছেলে মেয়েগুলো আজকে সাংবাদিকতা করতে গেলে ভয় পায়, তো মনে রাখবে আমাবস্যার গভীর রাতে শ্মশানে যেতে কিছু সংখ্যক ভীরু প্রকৃতির মানুষ যেতে ভয় পায়, কারণ ওখানে সাপ, মরার মুন্ডু মাথা, মত্ত মাতাল সব সাধু, যার জন্য সেই শ্মশানে যেতে ভয় পায়। কিন্তু মনে রাখবে সেই আমাবস্যার রাতে সেই অপবিত্র স্থানে কিছু সংখ্যক মানুষ কিন্তু সাধনার দ্বারা সিদ্ধি লাভ করে। তোমার যদি কনসেন্ট্রেশন অফ মাইন্ড টুয়ার্ডস দ্য সোসাইটি থাকে, তুমি যে কোনো জায়গায় যাও, তোমাকে কিন্তু সাধারণ মানুষ দেবতার আসলে মানবে। মানুষ দেবতাকে দেখেনি, এই আমাদের মর্তেই কিন্তু দেবতা আছে। অতএব আমাকে মনে করতে হবে যে আমি এখানে এসেছি যে কিছু কাজ করার জন্য। একদম স্বাভাবিক মানুষ। আমাদের পুলিশের প্রথম কাজ প্রিভেনশন এন্ড ডিটেকশন নয়, দে আর দ্য গার্জিয়ান অফ লিবার্টি এন্ড রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়ালস। আমাকে বিশ্বাসটা যদি অর্জন করতে আমাকে অনেক ত্যাগ করতে হবে। শোনো, কিছু কিছু আজকে পুলিশ অফিসার নেতাদের নীতি কি জানো তো? স্বামী স্ত্রী বাচ্চা সারে জাহাঁ সে আচ্ছা, টাকা কামাও, বউকে সোনা গয়না করে। বউরাও দায়ী। তোমার 40,000 টাকা বেতন, তুমি প্রত্যেক বছর আমাকে সোনা গয়না দিচ্ছ কি করে? 20 ভরি 30 ভরি। তারা একটু ধমক দিতে পারে না এই টাকা কোত্থেকে আনছো? একদমই তাই। মানুষের লোভ অনেক বেশি বেড়ে গেছে। স্যার, আমরা ইন্টারভিউর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার লাস্ট প্রশ্ন আপনার কাছে, এটা শোনা গেছে যে 20টারও বেশি এনকাউন্টার করেছেন আপনি। এই এনকাউন্টার করার বিষয়টা কি একটু জানবো, আর এটা কি সত্যি যে আপনি 20টারও বেশি এনকাউন্টার করেছেন? ক্যামেরা এসব বলতে পারি না, তবে হ্যাঁ নিশ্চয়ই এনকাউন্টার করেছি, 100% করেছি। কেন করবো না? আমাকে গুলি করবে, আমি ফুলের মালা, তাহলে আমাদের পুলিশ ট্রেনিং কলেজে ফুলের মালা দেওয়া হোক, তাহলে আমাদের রিভলভার ট্রেনিং দেওয়া হচ্ছে কেন? স্টেন গান ট্রেনিং দেওয়া হচ্ছে কেন? লাঠিচার্জ করতে হচ্ছে কেন? আমাকে মারবে ইন্ডিয়ান প্যানেল কোড 100, 101, 102, 103-তে যে সমস্ত আসামিরা আজকে গুলি করে মারছে তাদের লাইসেন্স নেই। যারা মারছে রাজনৈতিক শ্রেণী শত্রু বলে তাদের লাইসেন্স নেই। তারা মারছে কি করে? আমাদের লাইসেন্স আছে, আমাদের রাইট অফ প্রাইভেট ডিফেন্স আছে। আমি গুলি করলে আমার এগেইনস্টে কেস করেছে, হবে না তো? আমি এলাকায় যাচ্ছি, আমাকে গুলি করে মারবে, আর আমি এখানে ফুলের মালা দেবো, মেরেছিস কলসির কানা, তাই বলি কি প্রেম দেবো না? ওই নীতিতে অরিন্দম আচার্য চাকরি করে না। আমি ভিড় দর্পে বলবো, আমি যে সমস্ত থানায় চাকরি করেছি ক্রাইম রেকর্ড গিয়ে দেখে আসবে, ক্রাইম রেকর্ডগুলো গিয়ে দেখে আসবে যে কিভাবে ক্রাইম কন্ট্রোল করে দিয়েছে। রংবাজি চলবে না, হয় ভালোভাবে থাকো, সভ্যভাবে থাকো, আর নারীদের উপর যদি কোনো অত্যাচার করে একদম শেষ করে দেবো। ইয়েস, এনকাউন্টার করেছি মহেশতলা, আমি নাম বলেছি তোমাকে,
মহেশতলার চেয়ারম্যান মিনিস্টার দুলাল দাস, যিনি এখন চেয়ারম্যান আছে, আমাকে মারছে, বম্বিং হচ্ছে, গুলি করছে, আমি ছেড়ে দেবো? আমাকে উনি বলছেন অর্ণববাবু এখানে এখন কি করে? আমি মারছো, চলো এগিয়ে যাবো, সালা মারবো। যখন ফায়ারিং করছে গুলি করে দিয়েছি, মরে গেছে। কি হয়েছে? আপনি কি ইনজিওর্ড হয়েছে? হ্যাঁ, ইনজিওর্ড হয়েছে। আমার এখানে গুলি, এখানে গুলি, এখানে। শোনো, একটা শেষ কথা বলছি। সব সময় চাকরি জীবনে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, হে ভগবান, আমার জন্য ট্রেন অ্যাক্সিডেন্টে মৃত্যু না হয়, আমার জন্য প্লেন অ্যাক্সিডেন্টে মৃত্যু না হয়, আমার জন্য নৌকো ডাবিতে মৃত্যু না হয়, আমার জন্য মৃত্যু হয় তাদের সাথে যারা নারীদের আজকে অত্যাচার করছে, আমার সাথে যাদের লড়াই করে মৃত্যু হয়, যারা আজকে সন্ত্রাসবাদী, অন্তপক্ষে একজনকে মারার পরে যেন আমার মৃত্যু হয়। সবথেকে ডেঞ্জারাস এনকাউন্টারের গল্পটা যদি একটু বলেন। না, সেখানে দেখো, আমরা সবচেয়ে সমস্যা কি বলতো, আমরা যখন রেডে যাই মাত্র 2 জন হোমগার্ড থাকে, তখন তো সিভিক পুলিশ ছিল না, 2 জন হোমগার্ড ডাকাত ধরতে যাচ্ছি, চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, তখন আমাকে বেরোতেই হবে। আমি একটা গল্প শোনাবো, তোমার বোধহয় সিনেমা তো হবে না। মিস্টার গৌতম ঘোষ যে ফিল্ম ডাইরেক্টর আমাকে বলেছিল যে ডাকাতের বউটা নিয়ে তুমি ইয়েতে যাও, তরুণ মজুমদার কাছে যাও। আমি গিয়েছিলাম, যে ভাবা যায় না এই ঘটনাটা, কিন্তু সেখানে যখন আমরা গেলাম আমাদের সাথে ফায়ারিং স্টার্ট হলো। মনে রাখবে, ডাকাতদের বাড়িতে যখন যাও তাদের সিগন্যাল দেয় প্রথম কুকুররা চিৎকার শুরু করে দেয়, আচ্ছা, যে এসে গেছে। প্রচুর কুকুর থাকে ওদের, কিন্তু আমাদেরকে ওদেরগুলো বুদ্ধি করে যেতে হয়, ওখানে বিস্কুট ছড়িয়ে দিতে হয়, প্রচুর বিস্কুট ছড়িয়ে দাও, ওরা বিস্কুট খেতে থাকে, তখন ঢুকতে হয়। যখন আমরা গেলাম সেই বাড়িতে, তখন ফায়ারিং স্টার্ট করলো। এখন আমার সাথে যারা ফোর্স থাকে তাদেরকে না উজ্জীবিত করতে হয়, যে ডাকাতকে কিন্তু ধরতেই হবে, ও মারুক, আমরা কিন্তু গুলি করবো। এই যে ওদেরকে মোটিভেট করানো, এটা কিন্তু ভীষণ দরকার। এবং আমরা যে সমস্ত রেডে যেতাম, বিশ্বাস করে আমি জিজ্ঞাসা করতাম, তুমি কবে বিয়ে করেছো? স্যার 1 মাস আগে। চলো, তুমি বিয়ে করনি, নাও। যারা বিয়ে করেনি তাদেরকে নিয়ে যেতাম, কারণ আমরা জানতাম যে অন্তত যদি কেউ মারা যায়, অন্তত বউটা যেন বিধবা না হয়। কিন্তু তারা খুব অ্যাকশন না খুব পছন্দ করত, তার সব পাইপ বেয়ে উপরে উঠে যাওয়া, এই সমস্ত অ্যাম্বুশ করে থাকা। যেমন আমি নর্থ বেঙ্গলে অ্যান্টি টেরর সেলের চার্জে ছিল। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন মিস্টার নপরাজিৎ মুখার্জি তখন আইজি ছিল। উনি গিয়ে আমার থ্রু দিয়ে, ডিএম এবং এসপি থ্রু দিয়ে 6 থেকে 7 কোটি টাকা কামতাপুর লিবারেশনের, আজকে যারা নাকি এক সময় ওই সমস্ত অ্যাকশন ছিল তাদেরকে রিহ্যাবিলিটেট করেছি। তাদেরকে আমরা যখন জঙ্গলে ছিলাম, আমার ছবিগুলো দেখো, জঙ্গলে ছিলাম, সেই জঙ্গলে আমাদেরকে বলতো কেউ যেন সিগারেট না খায়, কারণ সিগারেট খেলে ওরা ওখান থেকে দেখে একদম মুখে গুলি করে দেবে। 2 দিন থাকতাম জঙ্গলে, 2 দিন, বড় বড় ফুটানি মারে না, 2 দিন জঙ্গলে থেকেছি, ডাবের জল খেয়েছি। গ্রামের লোকের জল পর্যন্ত খাওয়া নিষিদ্ধ করে দিয়েছিল, যে তোমরা খেবেন, ওর মধ্যে বিষ মিশিয়ে দেবে। কতজন টেররিস্টকে ধরেছেন স্যার? হ্যাঁ, আমরা অনেককে রিহ্যাবিলিটেট, অনেক। এবং শুধু বলে আজকে বলতে তো আমার বাধা নেই, আমরা রিক্সাওয়ালার সেজে বাংলাদেশ পর্যন্ত ঢুকে গেছি। এই পুলিশ, এই যে তোমার জীবন যে আজকে কামতাপুর লিবারেশনের যিনি সেক্রেটারি, ওকে ধরার জন্য পর্যন্ত বাংলাদেশে লুঙ্গি পরে ঢুকে গেছি। আমাদের কোনো পাসপোর্ট কিছু ছিল, ধরা পড়লে মরতাম, কিন্তু অ্যাকশন করতে চলে গেছি, পাইনি, কিন্তু গেছি। তখন চট্টগ্রামে গিয়ে দেখেছি যে কিভাবে ওরা ওখানে থাকতো, ওখানকে সেই সময় বাংলাদেশ গভর্নমেন্ট আজকে কামতাপুরকে কিভাবে সাপোর্ট করতো, সব খবর পেয়েছে। কিন্তু পরবর্তীকালে ধরা পড়েছে, অনেককে ধরেছিল, অনেককে। তুমি দেখবে আমার একটা লেখা আছে, যে নামটা ভুলে গেছে, তাকে ধরতে গিয়ে আমার কি অবস্থা হয়েছিল। একটা গরুর জন্য সে আজকে উগ্রপন্থী হয়ে গেল, কিন্তু তা নয়। পুলিশ অনেক সময় ভুল মিথ্যে কথা বলে তাদেরকে কামতাপুরি বলে ধরে আজকে বাহবা নিতে চায়। একটা গরুকে মারার জন্য সে আজকে টেররিস্ট হয়ে গেছিল, অ্যাকচুয়ালি তা না। কেন হচ্ছে? পভার্টি। চাকরি দেওয়ার নাম করে আজকে ভুটানে নিয়ে চলে যাচ্ছে, ওখান থেকে তাদেরকে আজকে কামতাপুর লিবারেশন না করলে গুলি করে মেরে দিচ্ছে। তারা হচ্ছে কি, কে এলো? কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। ফালতু একদম, আইডিওলজি নেই কোনো। স্যার, পুলিশের সাহসিকতার এত গল্প আপনি বললেন, আপনার নিজের লাইফেও এত গল্প রয়েছে, এত অভিজ্ঞতা রয়েছে, তো এটা শুনতে খারাপ লাগে না যে অনেকেই বলে যে পুলিশকে মামা বলে ডাকে, পুলিশকে নিয়ে বলে যে পুলিশ তো পয়সা দিলেই হয়ে যাবে, এই রকম কথা পুলিশের সম্পর্কে মানুষের মনে রয়েছে? আমি যখন লন্ডনে ছিলাম, আমি অনেক পুলিশ অফিসার সাথে যোগাযোগ করেছি, থানায় গেছি। ওখানে রাত 2টোর সময় যদি পুলিশ যায় না, বন্ধু হিসাবে তাকে বাড়িতে ঢোকায়। যদি একজন মহিলাও থাকে, তাকে কিন্তু ফ্রেন্ড প্লিজ কাম বলে, আমাদের এখানে তো ঢোকাবে না, তার জন্য পুলিশ দায়ী। কিন্তু আমাদের তো করেনি। আমি যেখানে গেছি একটা হারমোনিয়াম ধরিয়ে দিয়েছি, রাত 11টার সময় হারমোনিয়াম দিয়ে গান গাইছি। আমাদের তো করেনি। ম্যান টু ম্যান ভ্যারি করে। আমাকে কি দেখছো? নজরুল ইসলামকে দেখো, পঙ্কজ দত্তকে দেখো, আমি যাকে আদর্শ মনে করি, তাদেরকে দেখো।
তাহলে আমার থেকে অনেক ভালো ভালো পুলিশ অফিসার আছে। এটা সম্পূর্ণ কাজের উপর নির্ভর করে, ম্যান টু ম্যান ভ্যারি করে, যে আমি কি ওখানে ব্যবসা করতে গেছি, না রাজ্য বিস্তার করতে গেছি, না সাধারণ মানুষের আজকে শান্তিপ্রিয় মানসিকতা গেলে তাদের পাশে দাঁড়াবো। তুমি যদি একটু এই কাজটা করো, তোমার দেখবে পুলিশ দরকার নেই, সাধারণ মানুষ হচ্ছে তোমার সবচেয়ে বড় স্ট্রেংথ হয়ে যাবে, তারা সব বলে দেবে। আর একটা বলেছি যে পুলিশের মধ্যে অনেকে বলে যে আজকে পুলিশের মধ্যে নানা রকম, পুলিশের মধ্যে না, আমি বিশ্বাস করি সংস্কৃতি ছাড়া সংস্কার সম্ভব নয়। মেরে কেটে, এই যে এনডিপিএস অ্যাক্ট, হেরোইন তো তুমি দেখো যাবজ্জীবন জেল। কালকে দেখলাম আমাদের অর্থমন্ত্রী ডিক্লেয়ার করেছে যে ডিজিটাল অ্যারেস্টের 10 গুণ বেশি হচ্ছে কি আজকে এই হেরোইনের মধ্যে আজকে জড়িয়ে। এটা আজকে চেঞ্জ করতেই হবে। কিন্তু আজকে পুলিশের মধ্যে অনেকে কাজ জানে না, এনডিপিএস অ্যাক্টের কি নিয়ম, কি গেজেটেড অফিসারের সামনে সম্পর্কে কোনো ধারণা নেই। সত্যি বলছি, দুর্ভাগ্য। এই যে পক্সো আইন, পক্সো আইনে তোমাকে প্রমাণ করতে হবে যে ও মাইনর এজ, মানে বাচ্চা মেয়ে, তার জন্য অসিফিকেশন টেস্ট দরকার। তুমি অসিফিকেশন টেস্ট না করে একটা স্কুল সার্টিফিকেট দিয়ে পাঠিয়ে দিচ্ছে, 13 বছর বয়স হয়। স্কুল সার্টিফিকেট এখন 500 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। তোমাকে সায়েন্টিফিক এক্সপার্ট ওপিনিয়ন নিতে হবে, সেটা হচ্ছে এফএসএল এর অসিফিকেশন হাঁটুর থেকে, যেটা এক্সাক্ট এজ বলে দেবে, নেই, বেরিয়ে চলে আসছে। তুমি বলো, যে বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করলো, সে আজকে ধর্ষক, আজকে শুধু এই ডিফেক্টের জন্য বেরিয়েছে, সেই আয়ু আজকে হাইকোর্ট যখন ধরছে, তার কি করে চাকরি থাকে? আমি হাইকোর্টের উপরে কথা বলবো না, কিন্তু আজকে তাকে তিরস্কার করা হচ্ছে। কেন? সেই মেয়েটি সারা জীবন নষ্ট হয়ে যাচ্ছে। শোনো, আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি, আমি সেই অফিসার, ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে আমাকে 2011-2012 সালে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল নয়, ক্যালকাটা পুলিশকে রিপ্রেজেন্ট করেছি। কেন? আমার কিছু কাজ তারা দেখেছিল। আমি যে বক্তব্য রেখেছিলাম, ওখানে তো চিফ সুপ্রিম কোর্টের 3 জন জাস্টিস ছিল। কেন আমাকে 12টায় ডেকেছিল যে আপনি আমাকে বলুন যে নতুন ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে, ওখানে কাস্টডি ট্রায়াল কেন নেই? একটা আসামি মার্ডার করছে, জেলে যাচ্ছে, সে জেলে থাকতে বিচার পাচ্ছে না কেন? বেরিয়ে আসছে কেন? কি কারণে বেরিয়ে আসছে? আর তুমি বড় বড় কথা বলছো, একটা জেলের ভিতরে একটা বদ্ধ, এখানে সেখানে আজকে শাহজাহানের মতো লোক আজকে থ্রেট করছে মোবাইল দিয়ে, জামান লাগিয়ে দিয়েছে। দমদম জেলের অবস্থাটা দেখো, হ্যাঁ, মুর্শিদাবাদের জেলে দেখো আজকে উগ্রপন্থীরা কি করে আজকে একটা অর্গানাইজ করছে জেলের ভিতরে থেকে, জেলে বসে তারা ক্রাইম করে যাচ্ছে। তুমি আমাকে বলো যে এর মধ্যে কি আমাকে বলতে হবে যে এখানে জেল সুপার ইনভলভ নয়? এক্স্যাক্টলি। এরা কি করছে? মোবাইল সিজ করে রেখে দিচ্ছে, কিন্তু জেলের লোকেদের কাছ থেকে মোবাইলটা নিয়ে নিচ্ছে, নিয়ে ভালো টাকা দিয়ে দিচ্ছে, নিয়ে কথা বলে নিচ্ছে। এটা বন্ধ করা যায় না? ইজিলি বন্ধ করা যায়। দ্যাট ইজ টাওয়ার লোকেশন, দ্যাট ইজ সোর্স ইনফরমেশন। কারণ জানবে যে দিচ্ছে তার কিন্তু বিরুদ্ধে লোক আছে, সে বলে দেবে, স্যার জানেন তো অমুক খুব বকবক করে। উইল পাওয়ার, প্রথম আমার নেশন, আমার দেশ, আমার মাতৃভূমি, তারপরে অন্য গল্প হবে। শোনো, একটা কথা বলছে, রাজনীতি আর দেশভক্তি দুটো সব কিন্তু এক নয়। রাষ্ট্রনীতি, রাজ্যনীতি এবং দেশভক্তি এক নয় আমার বোন। রাজ্যনীতি এখান থেকেই আমার প্রশ্ন হচ্ছে যে এই যে রাজনীতির কথা আপনি বারবার করে বলছেন ইন্টারভিউয়ের শুরু থেকে, এবং এখন যে রাজনৈতিক দল রয়েছে তার প্রতি আপনার যে বীতশ্রদ্ধ মনোভাব সেটাও প্রকাশ পেল, এটার জন্যই কি আপনি অনেকদিন আগেই ভিআরএস নিয়ে নিয়েছেন চাকরি করতে করতে? 2014। শোনো, আমার আর ভালো লাগে না, কারণ আমি যে মানসিকতা নিয়ে চাকরি করেছি, আমি যদি কোনো আসামিকে ধরতাম, আমার এমন আছে প্রধানকে ধরেছি, যে প্রধান থানা ঘেরাও করছে, রিভলভার নিয়ে ঘুরছে, তাকে রিভলভার নিয়ে ধরছে, আমাকে বলছে ছেড়ে দাও। আমি বললাম কেন ছাড়বো? আমার বদলি হয়ে গেল। 22 বার বদলি করেছে আমাকে, তুমি জানো? 22 বার। আই ডোন্ট বদার ফর ইট, কারণ আমি জানি যে আমি 60 বছর চাকরি করবো, আমি বেতন পাবো, আমি ওসি থাকবো কেন? তুমি আজকে আমাকে বদলি করে দিলে, তুমি যে প্রধান আমার থানা ঘেরাও করে বলছে যে আনঅথরাইজ রিভলভার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তুমি বাজারে যাচ্ছ রিভলভার নিয়ে, আমি ধরবো না? আমি ধরেছি, আমার বদলি, আমি বলে ছাড়বো না আমি ওকে। মানে অরাজকতার বিরুদ্ধে কথা আজকে আমি বলে দিই ভাই, শোনো, শেষ করছি, তোমার খুব বুদ্ধিমতী কথা বলেছো। আমাদের সময় দেখেছি রাজনৈতিক নেতারা ক্রিমিনালদের পরিচালনা করত, আর নাও ডিসগ্রেসফুল, পেইনফুল, শেমফুল, আজকে কিন্তু কিছু সংখ্যক ক্রিমিনালরা রাজনৈতিক নেতাদের পরিচালনা করছে। দ্যাট ইজ শাহজাহান শেখের মতো, দ্যাট ইজ হুমায়ুনের মতো, অনুব্রত মণ্ডলের মতো। কেন? খুব সুন্দর করে একটা এক্সাম্পল দিচ্ছি। কিছু সংখ্যক আনস্ক্রুপুলাস পলিটিক্যাল লিডার্স
বিবেকহীন হাই অফিসিয়ালের একটা সুন্দর আনহলি অ্যালায়েন্স চলছে ক্রিমিনালদের সাথে, এবং তার জন্যই আজকে মানুষ আজকে বীতশ্রদ্ধ হয়ে গেছে। যে পুলিশকে দিয়ে আজকে স্যালুট করবে, যে পুলিশকে আজকে বাড়িতে গিয়ে অনেকে দেখবে ভাইফোঁটা দেয়, আজকে কিন্তু তাদের চোখের জল পড়ে। যেভাবে মা বোনকে গালিগালাজ দিয়েছে, যেভাবে আজকে একটা দুর্নীতির গ্রস্ত একটা আসামি 2 বছর তিহার জেলে ছিল, আজকে যেভাবে আজকে সে 51 কোটি টাকা তার কনফিস্টিকেটেড করে দিয়েছে, আজকে তার 36টা ব্যাংক অ্যাকাউন্ট আজকে ফ্রিজ করে দিয়েছে, যেভাবে তার একমাত্র মেয়ে পাপের ফলের জন্য আজকে তিহার জেলে ছিল, তাকে আজকে সভাপতি করে রেখে দিয়েছে। তাকে আজকে যেভাবে অকথ্য ভাষা গালিগালাজ দেওয়ার পরে একটা কেস করেছে, অ্যারেস্ট হয়নি। যে মেডিকেল সার্টিফিকেট দিয়েছে, সেই মেডিকেল সার্টিফিকেট নিয়ম হচ্ছে কি, যে মেডিকেল সার্টিফিকেট দেবে তার যে পেশেন্ট তার ওখানে অ্যাটাস্টেড করতে হবে। আছে কি? যে অপরাধ করলে তুমি আমি হলে সোজা লক আপ, সে একই অপরাধ করলে রাজনৈতিক নেতা বিত্তবানরা করলে লক আপ হচ্ছে না, লটা কেঁপে যাচ্ছে। আরো সুন্দর করে একটু বোঝাই, তুমি আমি যে অপরাধ করি, গরিব মানুষ অসহায় মানুষগুলো যে আইনে যে অপরাধ করে, তার জন্য স্পাইডার্সে মাকড়সার জালের মতো তোমাকে জড়িয়ে ধরবে। আর বিত্তবান রাজনৈতিক নেতা যদি থাকে, তাদের জন্য আইনটা খোলা আকাশের মতো। আজকে বিহঙ্গরা যেখানে যেমন আকাশ, তারা আজকে এরিয়া চেনে না, বাংলাদেশ বলো পাকিস্তান বলো ঘুরে বেড়ায়, এরা কিন্তু আজকে চোখ বুঝে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে আজকে ডিসগ্রেসফুল, পেইনফুল, শেমফুল ইন দ্য পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। যার জন্য আমি এই অ্যাডমিনিস্ট্রেশনে আরো অনেকদিন চাকরি করতে পারতাম, এসো যেন স্পেশাল অফিসার হিসাব হতে হয়, আমার দরকার নেই ভাই। আমি কারণ আমি আজও যেখানে যাই, আপনি আপোষ করতে চাননি? না, আসলে আপোষ না, আমার ভালো লাগে। আমি অটোতে যাই, বাসে যাই, মেট্রোতে যাই, মানুষ চিনে ফেলে, মানুষ অটোগ্রাফ আজও নেয়। তোমাকে আমি শোনাতে পারি যে কিভাবে মানুষ আমাকে এত ভালোবাসে। আজও আমাকে কতগুলো ওসি ফোন করে, বিভিন্ন থানায়। বাসন্তী থেকে চলে এসে আজও গৃহপ্রবেশে ডাকে, সে মুসলিম হোক হিন্দু হোক। কত মুসলিম ভালো ভালো ছেলে আছে জানো, বিশ্বাস করো, কত ভালো ভালো ছেলে মেয়ে আছে। আজকে এই সরকারের আমি বলছি যে অঞ্চল পঞ্চায়েতের সদস্য তারা আমার কাছে চাকরি চাচ্ছে, কাঁদছে। 3,500 টাকা নাকি অঞ্চল সদস্য পায়। আমি জানবো কি করে? স্যার আমাদের একটা চাকরি দিন। বলে কেন তোমরা করবো? কোথাও চাকরি। WBCS অফিসার ছেলেগুলো আমার কাছে কাঁদছে। হ্যাঁ, আমি লিস্ট দেবো, কথা বলবো তোমাকে, যে তারা আজকে পরীক্ষা দিয়ে বসে আছে চুপচাপ। এই কদিন আগে নাকি কি একটা রেজাল্ট বেরিয়েছে, চাকরি নেই তো, সব চলে যাচ্ছে বাইরে। আমি তোমাকে খুব গ্যারান্টি দিয়ে বলছি। আচ্ছা, আরো একটা কথা বলে দিই, স্বাস্থ্য সাথী একজন এসে আমার কাছে কাঁদছে, স্যার এই বলে না তুমি চলে যাও। রামকৃষ্ণ মিশন, আমি স্টুডেন্ট, রামকৃষ্ণ মিশনে গেছি, ওখানে লিখে রেখেছে 1 কোটি কত টাকা বাকি আমরা দিতে পারো। আমি মহারাজের হাতে পায়ে ধরে যে মহারাজ আমাকে আপনি, কারণ আমাকে কামারপুকুর রামকৃষ্ণ মিশনে নিয়ে গিয়েছিল সভাপতি হিসাবে, আমি বলি ওকে অ্যাডমিশন করিয়ে দিই। আমি অ্যাডমিশন করিয়ে দিয়েছি, স্বাস্থ্যসাথী অ্যাকসেপ্ট হচ্ছে না। অথচ দেখো হেলথ ডিপার্টমেন্ট একটা ফোন নাম্বার দিয়েছে, আবার কিছু হলে সরাসরি দিদিকে বলুন, অভিষেককে বলুন, কত ফোন আছে, মানুষ ফোন করে না। অনেক জায়গায় হয়তো ভালো হয়, কিন্তু করে না। তাহলে যদি আজকে করতো, তাহলে সন্দেশখালীতে এই ঘটনা হতো না, ফোনে সমস্ত ব্যবস্থা হতো। তাহলে মুর্শিদাবাদে এই জিনিস হতো না। আজকে মুর্শিদাবাদে বন্দে ভারতগুলো ঢিল মেরে ভেঙে দিচ্ছে, বলছে আজকে কিষানগঞ্জ থেকে করেছে। তুমি আজকে দেখো যে আজকে গুপ্ত হত্যা যেটা হচ্ছে, আজকে পাকিস্তানের যে ধরা পড়ছে, দেখো আজকে বম্বে ভারতটা উড়িয়ে দেওয়ার প্ল্যান ছিল। এটা তো আপনি বাইরের কথা বলছেন, কলকাতার বাইরের, কিন্তু কলকাতার মধ্যেও তো কিছুদিন আগে অভয়ার কেস হয়ে গেল। সেটাও তো একটা এরকমই আনফরচুনেট ঘটনা। এই যদি তুমি আমাকে অভয়া বলো না, শোনো আমি শেষ করছি একটা কথা বলে। যেভাবে অভয়ার সুপার স্পেশালিটি হসপিটালে যে অর্গানাইজড হয়ে তোকে মার্ডার করেছে, বিচারক যে 1 থেকে 172 পাজা পর্যন্ত ছত্রে ছত্রে যা লিখেছে, জীবনে 38 বছরের প্রথম দিক শিখলাম কন্ট্রাভিনেটেড, মানে ভেজাল, দূষিত করে পাঠিয়ে দিয়েছে CFSL যাতে ধরতে না পারা যায়। এখানেও তো পুলিশের গাফিলতি একেবারে চূড়ান্ত না, ওদের হাত পা বেঁধে দিয়েছে। আবার তোমাকে বলে দিই, আজকে বলতে দুঃখ, যারা দর্শকবৃন্দ আমাকে অপরাধ নেবেন না, জানেন তো তিলোত্তমা হিন্দু মেয়ে বলে কিন্তু আজকে এই জিনিসটা পেল। যে আজকে মুসলিম হতো, তিলোত্তমা খাতুন হতো, তাহলে কিন্তু এত সাহস পেত না। কারণ তার কিন্তু ডেড বডিটা পোড়ানো হতো না, মাটিতে পোতা হতো। মাটিতে পোতা হলে কোর্টের অর্ডার হলে ডিজেন্টার হতো, তারপরে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট থেকে সব পাওয়া যেত। কিভাবে প্রি প্ল্যান্ড ওয়াইজ এই সন্দীপ ঘোষ অ্যালং উইথ আদার্স, কি কনস্পিরেসি, ওটা কি
238 আপনারা দেখে নেবেন, 238 BS ভারতীয় ন্যায় সংহিতা দেখে নেবেন। ওখানে লেখা আছে যে আজকে ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্স অ্যান্ড মিস ইনফরমেশন দিলে তার 10 বছর জেল হবে। আজকে সন্দীপ ঘোষকে 19 ঘন্টা ইন্টারোগেশন করেছো, তারপরে অ্যারেস্ট করেছো কিসের জন্য ভাই? দুর্নীতি। কিসের জন্য? আক্তার আলী যদি আজকে ডেপুটি সুপার না কমপ্লেন দিত তাহলে দুর্নীতির জন্য অ্যারেস্ট হতো না। সব গটাপ করে রেখেছে। আমি বলছি সাধারণ মানুষের কাছে যাও যে ইডি চরম অসভ্যতা করেছে এবং এর পিছনে কোটি কোটি টাকার খেলা আছে। আর একটা শেষ করি, সুমোটো কেস নিয়েছিল হচ্ছে কি আমাদের চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট মিস্টার ওই আমাদের সুপ্রিম কোর্ট যিনি রিটায়ার্ড করলেন, ওনার নাম কি? চন্দ্রচূড়। ওনাকে শ্রদ্ধা জানিয়ে বলি, সুমোটো কেন নিয়েছিল? ত্বরান্বিত করার জন্য। আমরা অনেক আশা ছিলাম, হাইকোর্ট ক্যালকাটা যা পয়েন্টগুলো ধরেছিল ভয়ঙ্কর, যে ইমিডিয়েট যদি ইডি না আনে, যে সিবিআই না আনে সমস্ত এভিডেন্স লোপাট হয়ে যাবে, উনি ত্বরান্বিত করে নিয়ে গেলেন। আমরা সাধারণ মানুষ যারা তদন্ত বুঝি খুব খুশি ছিল। দেখবে তুমি একের পর এক কিভাবে ডেটগুলো নিয়েছে, কিভাবে তুমি দেখবে। যার জন্যই আজকে উনি সাধারণ মানুষের এবং নিষ্পেষিত নিপীড়িত মানুষের বহু মায়েদের আজকে অভিশাপ পাবে। আমি বলছি মিস্টার চন্দ্রচূড় সাহেবকে আমি বলছি যে আপনি যে ধরনের কাজ করে গেছেন, আপনি আমাকে বাধা দিতে পারেন কারণ আমি গভর্নমেন্ট অফিসার। সাধারণ মানুষের মা বোনেরা আপনাকে তীব্র অভিশাপ দিচ্ছে, কারণ আপনি যেভাবে নাকি স্ট্যান্ড স্টিল করে দিয়েছেন, আজকে ত্বরান্বিত করতে পারেননি, তাতে সাধারণ মানুষ কিন্তু খুব ক্ষুব্ধ। তুমি জানো আমি 14 তারিখ 9 আগস্ট 2024 ঘটনা বলছি। আমি 12 তারিখ আরজি করে গিয়েছিলাম, সেই ঘটনা ছেড়ে দাও। আমি মাঝে মাঝে ট্রেনে ভ্যান্ডারে যাই, আচ্ছা যাই ওদের বক্তব্য শুনি, কথা শুনি, আবার রেকর্ডিং করে নিই। ভ্যান্ডারে বলছে 14 তারিখের ঘটনা যে বাবুরে শোন না, ওরা ক্যানিংয়ে যাচ্ছে ওই ইয়েতে, ওই শিয়ালদা কোলে মার্কেটে বিক্রি করতে। ওই বাবুরে শোন না, আচ্ছা একটা ডাক্তার, এত বড় ডাক্তার, সে ডাক্তার একটা অন্য ভাষা বলেছে, মানে বস্ত্রহীন অবস্থায় আজকে সুইসাইড করে, আত্মহত্যা করে, এটা পুলিশ ধরতে পারছে না। এটা বলছে ও আত্মহত্যা করেছে। ডাক্তার কোনোদিনও বলি উলঙ্গ হয়ে কেউ ডাক্তার আজকে ইয়ে করে, সুইসাইড করে। ওরা বুঝতে পারছে, আমার ক্যালকাটা পুলিশের ওরা বুঝতে পারছে আজকে কিভাবে দেখো প্রিপ্ল্যান্ড ওয়াইজ আজকে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স করে শেষ করে দিয়েছে কেসটা। আজকে অভয়ার মা চিৎকার করছে, কান্না করছে, ইডি অফিসাররা ওকে দেখলে পালিয়ে যাচ্ছে। এবং সময়ের সঙ্গে সঙ্গে এই ঘটনাটাও তো ধামাচাপা পড়ছে। ধামাচাপা পড়ছে ভারতের ইতিহাসে। দেখো এটা কিন্তু গহন জঙ্গলে হয়নি, এটা কিন্তু আলো আধারি রাস্তায় হাঁটতে হাঁটতে রেপ হয়নি, এটা কিন্তু সুপার স্পেশালিটি হসপিটালে অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং কন্টিনিউয়াস মোর দেন 35 আওয়ার্স সে কিন্তু আজকে মার্ডার হয়ে পড়ে। আচ্ছা বলো তো ভাই, প্লেস অফ অকারেন্সটা ভালোভাবে গার্ড দেওয়ার উচিত। ওটা কি চিড়িয়াখানার রয়্যাল বেঙ্গল টাইগার ছিল? তুমি দেখতে গেছিলে? ভিড় দেখেছো? আচ্ছা পুলিশ দিয়ে রেখেছে, পুলিশকে দিতে গেলে সিসি দেয়। সিসি কি দিয়েছিল যে যারা ঢুকবে তাদেরকে জামাই আদার করে দেখতে দাও? ওকে দেওয়া হয়েছে যে গার্ড দেওয়ার জন্য। কি করে ডেড বডি নেওয়ার জন্য? তুমি আরজিকর হসপিটাল যখন অ্যাটাক হচ্ছে তখন পুলিশ পাচ্ছ না, আর ডেড বডিটা নেওয়ার জন্য এত পুলিশ জোর করে নিয়ে যাচ্ছে পোড়াবার জন্য। এক্স্যাক্টলি। হ্যাঁ, মা তার সন্তানকে পাবে না, তার ওখানে তুলসী পালা দেবে, গঙ্গার জল দেবে, সে স্কোপ কোথায়? কিছু করতে পারে। আরো একটা, আমরা ডেড বডি পুড়িয়েছি, আমার মা, আমার বাবা, আমার বন্ধু বান্ধবদের। আমি বার্নিং ঘাটে গিয়ে আমি টাকা জমা দেব, তারপরে আমাকে রিসিট দেবে। ভূতে টাকাটা জমা দিয়েছিল, ওখানকার এমএলএ কাউন্সিলর টাকাটা জমা দিয়ে দিয়েছে। 10 লক্ষ টাকা রিফিউজ করেছে তিলোত্তমার মা এমনিতেই। মুর্শিদাবাদের আজকে দেখো যে দুজনে বাবা ছেলেকে মারলো, তারাও 10 লক্ষ টাকা রিফিউজ করে দিয়েছে, দেখেই দিয়েছে। এটা কখনো ক্ষতিপূরণ তো হয় না, হয় না। অতএব সেই ক্ষেত্রে আমি মনে করি যে দেখো মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো অনেক প্রচেষ্টা করছে, কমিটি করছে, কিন্তু যে যারা কমিটিতে রাখছে ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব তাদের, বা কমিউনিকেশন করাটা, সঠিক নিউজটা দেওয়ার কথা হয়তো তাদের, হয়তো মুখ্যমন্ত্রীকে দিচ্ছে না, আমি জানি না, এটা বলতে পারবো না। কারণ এত বড় সারা ভারতের মধ্যে আজকে ওয়েস্ট বেঙ্গল, তুমি তো এখানকার মেয়ে, তুমি যাও, আমার যে বম্বে রিলেটিভরা আছে, রাজস্থানে আছে, বিকানের টিকানের আছে, তুমি ওখানে যাও, যে ওয়েস্ট বেঙ্গল থেকে গেলে তোমাকে কি বলে। দিল্লিতে কিছুদিন, বেশ কিছুদিন আগে গিয়েছিলাম, যা তা বলছে। অটো রিক্সাওয়ালা, ভাই মুসলিমরা পর্যন্ত অটো রিক্সা চালায়, তারা পর্যন্ত বলছে যে আমাদের অশিক্ষিত করে রাখছে, আমরা এটা চাই না। অতএব যার জন্য ভাই আমি খুব দুঃখিত, কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব লড়াইটা দেখেছি। আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি নদিয়ার ডিফ অ্যান্ড ডাম্প মেয়ে, তার উপর অত্যাচার হয়েছিল, রাইটার্স বিল্ডিংয়ে নিয়ে গেছিল, সে আজকে যখন নাকি এক্সপ্রেস করছিল গ্রিভেন্সেস, তাকে চুলের মুঠি করে জ্যোতিবাবু পুলিশ নামিয়ে দিয়েছিল, কি নারীর অত্যাচার বন্ধ করার জন্য। আর দিনের পর নারীদের অসহায় ত্রাস
সন্ত্রাস ঘটনা, চুরি, ছিনতাই, মাতাল, সুপরিকল্পিত ডাকাতি, শ্রেণী হত্যা, অসহায় মায়ের চিৎকার, শিশুর হাহাকার ছাড়া আমরা কিছু পাচ্ছি না। খুব খারাপ লাগে। আমি যে কথাগুলো বললাম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ধ্বনি প্রতিধ্বনি থেকে তোমাকে জানালাম। একদমই। এবং গল্প শুনতে শুনতে, গল্পও ঠিক বলবো না, এই সত্যি ঘটনাগুলো শুনতে শুনতে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। আমি জানি আমার মতো আপনাদেরও এরকমটাই মনে হচ্ছে। 38 বছরের অভিজ্ঞতা কখনোই 1 ঘন্টা 1.5 ঘন্টার ইন্টারভিউতে ধরা যায় না। এই সীমিত সময়ের মধ্যে যতটা গল্প বলবো না, সত্যি ঘটনা চেষ্টা করেছি আপনাদের সামনে রাখার। আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং বুঝতে পারছেন যে এক্স্যাক্টলি কি কি হয়েছিল, কি কি হচ্ছে এবং সবটা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মনে হয় যে এই রকম ঘটনা আপনাদের এলাকাতেও কোথাও ঘটছে বা আপনারা নিজেরা এরকম কোনো ঘটনার সম্মুখীন হয়েছে, তবে জানান আমাদের কমেন্ট বক্সে। আর চোখ রাখুন আড্ডা স্টেশনে। স্যার, আমরা তো ইন্টারভিউ একদম শেষ করলাম। আপনার যা অভিজ্ঞতা এবং অভিজ্ঞতার ভাড়ার, সেটা কখনোই সম্ভব নয় একটা সীমিত সময়ের মধ্যে ধরার। তবুও জীবনের গান, বেঁচে থাকার গান তো আমাদের গাইতেই হবে। আমাদের পজিটিভ ভাইবসটা সবসময় নিজেদের মধ্যে রাখতে হবে। মনে করতে হবে যে হ্যাঁ, সব ঠিক আছে, যেগুলো ভুল আছে সেগুলোকে আমরা শুধরে নেব এবং ভালোভাবে থাকবো। তো আমি শেষ করব যেভাবে শুরু করেছিলাম। আপনি একটা মাউথ অর্গান গান বাজাচ্ছিলেন। আমার জীবনে নিরাশা বলে কোনো গল্প নেই। সঞ্জীব চট্টোপাধ্যায়, প্রখ্যাত সাহিত্যিক, একটা কথা আমাকে নিয়ে লিখেছিলেন, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। একদম। মানে সত্য গল্প, সত্য গল্প থেকে এগুলো সত্য ঘটনা তো আরো বেশি গুরুত্বপূর্ণ। আমি নিরাশা বিশ্বাস করি না, কারণ অনেক ভালো ভালো ছেলে আছে, অনেক ভালো ভালো পুলিশ অফিসার আছে, অনেক ভালো ভালো রাজনীতিবিদ আছে। তো নিরাশা করবো কারণ। এসো আমি শেষ করছি একটা কথা বলে। নিশ্চয়ই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার। থ্যাংক ইউ স্যার।